ওকে, আসসালামু আলাইকুম প্রিয় বায়োলজিবাসী সকলকে আজকের লাইভে স্বাগতম। এই মুহূর্তে আমাদের 56 জন লাইভে আছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই লাইভটি শুরু করব। ধ্রুব আমাদের সাথে আছে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। রামিম হাসান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মনীষা দেবনাথ ওয়ালাইকুম সালাম। তো যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো অফলাইনে অনেক দিন যাবৎ কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে না। আমরা 21 তারিখ থেকে আমাদের শীতকালীন ছুটি চলতেছে। তো তারও ধারাবাহিকতায় আমরা 3টা লাইভ ক্লাস নিব পেইড বেসিস স্টুডেন্টের জন্য। এটা অ্যাকচুয়ালি ফ্রি, সবাই করতে পারবে। আচ্ছা, তো আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? তো কে কয়টার ব্যাচের স্টুডেন্ট তা একটু জানিয়ে দাও। কে কয়টার ব্যাচের স্টুডেন্ট তা জানিয়ে দাও, আর নোট করতে হবে। আমি কিন্তু বন্ধের পর ছুটির পর যে অফলাইন ক্লাসে আসবো তখন কিন্তু আমি নোট চেক দিব, ঠিক আছে? ওকে, আমরা প্রথমে দেখবো যে আজকে আমরা পড়বো প্যানক্রিয়াস। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারো অগ্নাশয়ের নাম কেন অগ্নাশয়? কোন ভিত্তিতে এটাকে অগ্নাশয় বলা হলো? ঠিক আছে, অগ্নাশয়কে কেন আমরা অগ্নাশয় বলি? অগ্নাশয়কে আমরা কেন অগ্নাশয় বলি? অগ্নাশয়কে আমরা কেন অগ্নাশয় বলি? তো এটা আমাদের প্যানক্রিয়াস। এই যে দেখো, এটা প্যানক্রিয়াস। এই তো অগ্নাশয়কে কেন অগ্নাশয় বলে, এটাকে কেউ বলতে পারবা? অগ্নাশয়ের নাম কেন অগ্নাশয়? দেখো, এটার নাম কি? অগ্নাশয়। অগ্নাশয়। তো এই অগ্নাশয়কে কেন আমরা অগ্নাশয় বলি? দেখো, অগ্না কথাটার মানে কি জানো? অগ্নার কথাটার মানে হলো অগ্নি। অগ্নি মানে কি? আগুন, ঠিক আছে? অগ্নি শব্দের অর্থ কিন্তু আগুন। তো অগ্নাশয় মানে যেখানে আগুন থাকে, তাই না? জলাশয় মানে কি? জলাশয় মানে যেখানে জল থাকে। মলাশয় কি? যেখানে মল থাকে। হ্যাঁ, পিত্তাশয় কি? যেখানে পিত্ত থাকে। তো অগ্নাশয় মানে অগ্নি মানে কি? আগুন। তো যেখানে আগুন থাকে সেটাকে আমরা বলি কি? অগ্নাশয়। তো এখানে কি অ্যাকচুয়ালি আগুন থাকে? দেখো, এটা কিন্তু দেখতে মনে হচ্ছে আগুনের মতোই। এই যে এই পার্টটা দেখতে মনে হচ্ছে কি? আগুনের মতোই। তো অগ্নাশয়ে কি আগুন থাকে অ্যাকচুয়ালি? হ্যাঁ, অগ্নাশয়ে আগুন থাকে। এটা ভাবার্থ, ঠিক আছে? এটা ভাবার্থ। বেশিটা এরকম হবে, বলতো অগ্নি দিয়ে আমরা কি করি? রান্না বান্না করি। এই যে আমরা যে ভাত খাইতেছি, তরকারি খাইতেছি, এগুলো কিভাবে মেড হয়েছে? আগুন দিয়া। আমরা চুলার মধ্যে আগুন দেই, দেন এটা মেড হয়। তো এই যে দেখো, এটার মানেই কিন্তু আগুনের কাজটা কি? আগুনের কাজটা হচ্ছে খাবারকে রেডি করা, তাই না? খাবারকে রেডি করা। ধরো মাংসের টুকরা, এটা কি? খাবার রেডি করা। মাংসকে রেডি করে কি? আগুন। হ্যাঁ, বা কোনো একটা সবজিকে রেডি করে কি? আগুন। তো এইখানেও তুমি দেখো একটা জিনিস খেয়াল করো, অগ্নাশয় থেকে আগত রস, এই যে অগ্নাশয় থেকে আগত রস কিন্তু এই দিক দিয়ে আসবে। হ্যাঁ, অগ্নাশয় নালী দিয়ে রসটা আসবে। রসটা কোথায় আসবে বলতো? ডিওডেনামে। এই যে ইউ আকৃতির এই পার্টটার নাম কি? ডিওডেনাম। তো ডিওডেনামে যে আসবে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ 75 জন এই মুহূর্তে লাইভে ক্লাস করতেছে। তো অগ্নাশয় থেকে যে ডিওডেনাম, এই যে এই পার্টটার নাম কি বলতো? এই যে ইউ আকৃতির এই পার্টটার নাম কি? এই যে দেখো, ইউ আকৃতির যে পার্টটার নাম, এই পার্টটার নাম কি? ডিওডেনাম। এই পার্টটার নাম হলো ডিওডেনাম। কুইজ আছে কিন্তু, কুইজ থাকবে,
ঠিক আছে, কুইজ থাকবে, একটু পর পর কুইজ থাকবে। আচ্ছা, তো এই যে দেখো অগ্নাশয় থেকে অগ্নাশয়ের রসটা কোথায় আসতেছে? ডিউডেনামে। কেন আসতেছে? কারণ আমরা যে খাবারটা খাইছি সেটা পরিপাক করার জন্য। অগ্নাশয় থেকে রসটা কেন দরকার? খাবারটাকে পরিপাক করার জন্য, খাবারটাকে রেডি করার জন্য, খাবারটাকে শোষণ উপযোগী করার জন্য। তো এটাও কি দিতেছে, যেরকম আগুন আমাদের কোন একটা খাবারকে রেডি করতেছে, হ্যাঁ, এরকম ভাবে এই অগ্নাশয়ের রসটা ডিওডেনামে এসে খাবারটাকে রেডি করতেছে। কিসের জন্য? শোষণের জন্য, পরিপাকের জন্য, চূড়ান্ত পরিপাকের জন্য সে রস দিতেছে। তো এটা আমরা বাবার্থ হিসেবে ধরতে পারি, এই জন্য এটার নাম অগ্নাশয়। এখন প্রশ্ন হচ্ছে এটার ইংরেজি নাম কি বলতো? এটার ইংরেজি নাম কি? প্যানক্রিয়াস। এটার ইংরেজি নাম কি? প্যানক্রিয়াস। তো প্যানক্রিয়াসের মানেটা কি? প্যানক্রিয়াসের মানেটা কি মনে রাখবে? ক্রিয়াস শব্দের অর্থ মাংস বা ফ্লেশি মানে মাংস। প্যান শব্দের অর্থ হলো টোটাল মানে কি? সর্বমোট। এটা এমন একটা অঙ্গ যেটা টোটালি মাংসল। তো এই যে অগ্নাশয়টা, এটা কিসের মতো বলতো? মরিচের মতো। এটা দেখতে কিসের মতো? মরিচের মতো। এই মরিচের মতো অগ্নাশয়টা কি দ্বারা তৈরি? উত্তর হলো টোটালি মাংসল। ঠিক আছে, এটার মধ্যে কোনো হাড্ডিগুড্ডি আছে? উত্তর হলো না, এটার মধ্যে কোনো রকমের হাড্ডিগুড্ডি নাই। যেহেতু হাড্ডিগুড্টি নাই, একেবারে টোটালি মাংস, হ্যাঁ, পুরাটাই একটা মাংস, এই জন্য এটাকে বলতেছি আমরা প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস মানে কি? টোটাল। প্যানের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা হলো টোটাল। বায়োলজিক্যাল প্যান মানে টোটাল, আর ক্রিয়াস মানে কি? মাংস। তো এটা পুরাটাই মাংস, টোটালি ফ্লেশি, এই জন্য এটার নাম কি? প্যানক্রিয়াস। আর অগ্নাশয় মানে কোথা থেকে? অগ্নি থেকে আসে। অগ্নি যেরকম, আগুন যেরকম খাবারকে মেট করে, খাবারকে রেডি করে, এরকম অগ্নাশয়ের রসগুলা ডিউডেনামে এসে খাবারকে পরিপাক করে, খাবারকে শোষণের জন্য মেট করে, এজন্য তার নাম অগ্নি, বাবার্থ। ঠিক আছে, আর প্যানক্রিয়াস মানে টোটালি মাংস। তো এটা আমি মনে করি যেটা অনেকে জানতা না, তাই বলে দিলাম, যেহেতু আমাদের ডিটেলস ক্লাস, তো এই জন্য আমরা একটু বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের পরীক্ষায় যা আসবে আমরা সেইখানে চলি। ফার্স্ট অফ অল, এটার অবস্থান কোথায় বলতো? অগ্নাশয়ের অবস্থান কোথায়? অগ্নাশয়ের অবস্থান হলো ডিওডেনামের কুণ্ডলীর ফাঁকে। এই যে ডিওডেনাম, ইউ আকৃতির ডিওডেনামের কুণ্ডলীর ফাঁকে, ওইটা তো লিভার শো, ওইটা তো ডিওডেনামের কুণ্ডলীর ফাঁকে অগ্নাশয় অবস্থিত। যদি তোমাকে প্রশ্ন করে অগ্নাশয় দেখতে কিসের মতো, তুমি বলবা অগ্নাশয় হলো মরিচের মতো। কিসের মতো? মরিচের মতো। তোমাকে যদি প্রশ্ন করে কোনটা মরিচের মতো, উত্তর হবে অগ্নাশয়। অথবা বলতে পারে পাতার ন্যায় অঙ্গ, পাতার মতো। তোমাকে এমন যদি কোশ্চেন দেয় সিকিউর মধ্যে, যে শিক্ষক শ্রেণীকক্ষে এমন একটি অঙ্গ নিয়ে আলোচনা করতেছেন যেটি দেখতে পাতার মতো অথবা দেখতে মরিচের মতো, তখন এর উত্তর হবে কি? অগ্নাশয়। তুমি একটা মরিচ দেখো, মরিচের কিন্তু গুড়া মোটা এবং আগাটা কেমন? চিকন, তাই না? মরিচের। তো এটা একটা মরিচ, দেখো এটা একটা মরিচ, লাল মরিচ, এটা একটা লাল মরিচ। তো এই মরিচের দেখো এই যে গোড়াটা হয়েছে কি? মোটা, আর এটা কি? চিকন, আগাটা কেমন? চিকন। তো এইটাও দেখো অগ্নাশয়ের এই যে গোড়াটা কতটুকু মোটা আর আগাটা কেমন দেখো? চিকন। তো এটা দেখতে কিসের মতো? মরিচের মতো, অথবা কিসের মতো? পাতার মতো। তো পাতার মতো যদি অপশনে থাকে অথবা মরিচের মতো অপশনে থাকে, ওই অঙ্গটা ধরে নিতে হবে সেটা একটা অগ্নাশয়। এটাতে কিন্তু অনেকগুলা সিকি আসছে, আমরা দেখবো। আচ্ছা, তো এইটা গেল, অবস্থান গেল। দেন এই যে যদি আমরা এইখানে একটু দেখাই, দেখো এই জিনিসটা সরাসরি আমাদের এইখানে আছে। তো দেখো আমি লিভারটাকে একটু সরাই ফেলতেছি। লাইভ ঠিকঠাক আছে কিনা? সাউন্ড চেক করছো? আমি কিন্তু আজকে জিজ্ঞেস করি নাই সাউন্ড ঠিকঠাক কিনা। 85 জন এই মুহূর্তে লাইভে আছে, সরি 87 জন আমাদের লাইভে আছে, আলহামদুলিল্লাহ। তো এইটা দেখো, মাঝে স্ক্রিনশট নিও, ফোনের মাধ্যমে স্ক্রিনশট নিও। আচ্ছা দেখো, আচ্ছা আমি চেক দিতেছিলাম, ওকে। এই যে আমাদের এই যে এটা আমি লিভারটা এখন খুলে ফেলি, দেখো লিভারটা খুলে ফেললাম। তো এইখানে দেখো এটা হলো আমাদের কি? এটা হলো আমাদের ডিওডেনাম। এই যে এইটুকুর নাম কি? এটুকু হলো ডিওডেনাম। এটুকু কি? এটুকু হলো ডিওডেনাম। এই যে এইটুকু হলো কি? ডিওডেনাম থেকে যে এটা যেটা দেখতে পাইতেছো, হ্যাঁ, এটা অ্যাকচুয়াল কালার না, এটা কিন্তু সাদা না, অ্যাকচুয়ালি এটা সাদা না। তো এটা বোঝানোর জন্য দিছে জাস্ট। এটা কি বলে? অগ্নাশয়। আর অগ্নাশয়ের মাথার মধ্যে এই যে টুপির মতো যে একটা পার্ট দেখতেছো, এটার নাম কি বলো তো? এটা কেউ কমেন্ট করো, এটার নাম কি? প্রশ্ন হলো এটার নাম কি? অগ্নাশয়ের মাথার মধ্যে এইটার নাম কি? অগ্নাশয়ের মাথার মধ্যে এই পার্টটার নাম কি? এটা বলতে হবে। আমি এখন একটু কমেন্ট পড়বো, দেখি কে পারে। অগ্নাশয়ের মাথার মধ্যে এই পার্টটার নাম কি? অগ্নাশয়ের মাথায় এই পার্টের নাম কি?
কমেন্ট করে ফেলবা, তাহলে শিখা হয়ে যাবে, ঠিক আছে? যেরকম আমি 2টা কমেন্ট লিখছি, পাতার মতো, মরিচের মতো, তুমি একটু কমেন্টে লিখে ফেলো, তাহলে তোমার ফোকাস বাড়বে, অনলাইন ক্লাসে তোমার ফোকাসটা বাড়বে। আচ্ছা, রাতুল লিখেছে অগ্নাশয় মিষ্টগ্রন্থি, হ্যাঁ অগ্নাশয় মিষ্টগ্রন্থি। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সাথে আছে, তো তোমরা একটু কাজী নজরুল ইসলামকে ডেকে নিয়ে আসো, ঠিক আছে? আর হ্যাঁ, সাদিয়া পুনঃ সর্বপ্রথম উত্তর দিয়েছে, সেটা হলো প্লিহা। তারপর ত্রিপূর্ণা ভদ্র লিখেছে প্লিহা, বৃষ্টি জিনাত লিখেছে প্লিহা, মনীষা দেবনাথ লিখেছে স্প্লিন, রিফা তাসনিম লিখেছে স্পিন, অনন্ত লিখেছে মুকুট। না, এটা মুকুট না, এটা কি ভাইয়া লিভার? কোনটা? আগেরটা লিভার ছিল, এইটা লিভার, এইটা লিভার, এইটা লিভার, এইটা লিভার, ঠিক আছে? এইটা হলো লিভার, এটা হলো কার লিভার? এটা কার লিভার বলো তোমরা? আচ্ছা, তো এইটা অ্যাকচুয়ালি কি ছিল বলো তো? অগ্নাশয়ের মাথার মধ্যে টুপির মতো যে জিনিসটা দেখতে পেতেছো, এটার নাম কিন্তু স্প্লিন। তো তোমাদের আনসার সঠিক, এটা হলো স্প্লিন। স্প্লিন, এখানে কি থাকে? স্প্লিন থাকে। তোমাকে যদি প্রশ্ন করে অগ্নাশয়ের লেজের পার্টে, হ্যাঁ লেজের পার্টে বা অগ্রভাগে কি থাকে, তখন তুমি বলবা মুষ্টিবদ্ধ একটা অঙ্গাণু থাকে। এখানে একটা মুষ্টির ন্যায় একটা অঙ্গ থাকে, মুষ্টির ন্যায় অঙ্গ, এটাকে আমরা বলি প্লিহা। এখানে জিনিস থাকে, এটার নাম কি? প্লিহা। প্লিহা অথবা স্প্লিন, স্প্লিন, স্প্লিন অথবা প্লিহা। তো এইটারও কিন্তু একটা ট্যাগলাইন আছে, এটাকে আমরা বলি রক্তের রিজার্ভার, ঠিক আছে? এটাকে বলা হয় রক্তের রিজার্ভার বলা হয় এটাকে। এটা নিয়ে আমরা আলাদা পড়বো, রক্ত চ্যাপ্টারে পড়বো। তো এটা জাস্ট একটু লাগবে। তো এই যে অগ্নাশয়, অগ্নাশয়টাকে আমরা 3টা পার্টে ভাগ করব। একটা অগ্নাশয়কে কয়টা পার্টে ভাগ করে বলো তো? 3টা পার্টে। তো এখানে একটা জিনিস প্যাচের আছে, এখানে জিনিসটাকে তোমরা ভুল করতে পারো। সেটা হচ্ছে এইটাকে বলা হয়, প্রথম পার্টটাকে বলা হয় হেড, প্রথম পার্টটাকে বলা হয় হেড, দেন মাঝখানের পার্টটাকে বলা হয় বডি, অ্যান্ড লাস্টের পার্টটাকে বলা হয় টেল, ঠিক আছে? তাহলে একটা অগ্নাশয়কে আমরা কয়টা ভাগে ভাগ করব? 3টা ভাগে ভাগ করব। একটি অগ্নাশয়কে আমরা 3টা ভাগে ভাগ করব। একটা অগ্নাশয়কে আমরা 3টা ভাগে ভাগ করব, হেড, বডি অ্যান্ড টেল, মাথা, দেহ অ্যান্ড লেজ। তো যেটা ভুল হয়, ডিওডেনাম সংলগ্ন অংশটাকে কি বলে? হেড বলে। প্লিহা সংলগ্ন অংশকে কি বলে? টেল বলে। এই কথাটা কিন্তু ভুল হয়। হ্যাঁ, সত্য মিথ্যা দিতে পারে। এখন কিন্তু তোমার ওই যে সত্য মিথ্যা টাইপ প্রশ্ন বেশি আসে ভার্সিটিগুলোতে, মেডিকেলে। তো দেখো আরেকবার বলতেছি, ডিওডেনাম সংলগ্ন পার্টটাকে কি বলে? ডিওডেনাম সংলগ্ন পার্টটাকে বলবো কি? ডিওডেনাম সংলগ্ন পার্টটাকে বলবো আমরা হেড। আর স্প্লিন সংলগ্ন পার্টটাকে আমরা বলবো কি? স্প্লিন সংলগ্ন যে পার্টটা, সেটাকে আমরা বলবো কি? টেল। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তো মোটামুটি আমরা অবস্থান এবং এটা দেখতে কিরকম এবং তার এদিকে কি থাকে, এদিকে কি থাকে, অর্থাৎ আশেপাশে কি আছে, সেটা কিন্তু আমরা বুঝে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, উপরে কিন্তু পাকস্থলী থাকে, আর এটা কিন্তু লিভারের কাছাকাছি অবস্থিত। আচ্ছা, তো আমরা এখানে আমাদের মোটামুটি পড়া হয়ে গেছে। তো আমরা আমাদের মেইন পড়ায় চলে যাই। এটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আমরা এখন আমাদের মেইন পড়ায় চলে যাব। ওকে, তো এটা তোমরা দেখে ফেলছো, এটা ছিল আমাদের লিভার। এই যে তোমাদের একটা জিনিস দেখাই, ওই যে অনেকে কোন লুবের নিচে অবস্থিত পিত্তথলি, এটা নিয়ে ঝামেলা করো। দেখো, পিত্তথলি কিন্তু ডান অবস্থান করে কোথায়? ডান খণ্ডের নিচে। যে পিত্তথলি, এটা পিত্তথলি, গল ব্লাডার, এটা কিন্তু ডান খণ্ডের নিচে অবস্থান করে। কিন্তু উৎপত্তি বললে এটা কিন্তু হবে কোয়াড্রেটে। এই যে দেখো, এই দিক দিয়ে গিয়ে ওই যে লাইন, ওই যে লাইন একেবারে ওই যে ওইখানে অবস্থান করতেছে, এটা কিন্তু কোয়াড্রেট লুবে অবস্থান করতেছে, ঠিক আছে? অবস্থান বললে উত্তর হবে ডান খণ্ড। আর যদি বলে উৎপত্তি, তখন কিন্তু বলবে কোয়াড্রেট, তখন কিন্তু উত্তর হবে কি? কোয়াড্রেট। কোনটার? এই যে পিত্তাশয়ের। আচ্ছা, আমাদের পিত্তাশয় আজকের টপিক না, পিত্তাশয় আমরা পড়াই ফেলছি। আজকের টপিক আমাদের কি ছিল বলতো? আজকের টপিক ছিল আমাদের এই যে অগ্নাশয় আমরা পড়বো। যে অগ্নাশয় পিছন থেকে আমরা দেখলে এরকম দেখবো। অগ্নাশয়কে যদি আমরা পিছন থেকে দেখি, তাহলে আমরা এরকম দেখবো। অগ্নাশয়কে পিছন থেকে দেখলে এরকম দেখবো। আচ্ছা, তাহলে ডিওডেনামের কুণ্ডলীর ফাঁকে অগ্নাশয় অবস্থান করে। এদিকে ডিওডেনাম, ওইদিকে থাকে কি? প্লিহা। এটা দেখতে মরিচের মতো, অ্যান্ড এটা কি বলতো? এটা হলো তোমার পাতার মতো দেখতে অথবা মরিচের মতো দেখতে, তুমি দুইটাই বলতে পারো, পাতার ন্যায় অথবা মরিচের মতো, দুইটাই বলতে পারো। আচ্ছা, তো আমাদের দেখি একটু শীটে আমাদের কি আছে। আমরা পরিপাক ও শোষণ পড়তেছিলাম, আমরা অগ্নাশয়ে ছিলাম। অগ্নাশয়টা একটু দেখি। এই যে অগ্নাশয় আমাদের। আচ্ছা, অগ্নাশয়, এই যে অগ্নাশয়, প্যানক্রিয়াস বা অগ্নাশয়,
এটা দেখতে কিসে মরিচের মতো গোলাপি ধূসর বর্ণের, রংটা আসবে না কখনো, দেখতে পারো দেখতে পাতার মতো, ঠিক আছে, মরিচের মতো অথবা পাতার মতো, দৈর্ঘ্য প্রস্থ এগুলা আসবে না, দেখে নিও একটু কোথায় অবস্থান করে, উদরে এগুলা আশেপাশে কি আছে আমরা জানি। তো এটা 3টা অংশে বিভক্ত, আমরা এটা পড়ে ফেলছি, 3টা অংশে বিভক্ত। এখন আমাদের যেটা পড়া লাগবে সেটাকে বলা হয় কি মিশ্র গ্রন্থি, এটা নিয়ে আমাদের একটু পড়া লাগবে, আমরা একটু বোর্ডে চলে যাই। দেখো অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি, তার আগে আমি একটা বড় করে অগ্নাশয় আঁকি, এটা ধরো আমাদের অগ্নাশয়, ঠিক আছে, এই হলো অগ্নাশয়, ধরে নাও এটা একটা অগ্নাশয়। হ্যাঁ, অগ্নাশয়ের মধ্যে 2 ধরনের জিনিসপত্র থাকে। এক ধরনের জিনিসপত্র হলো এরকম, এখানে তোমার এরকম নালী থাকে, এখানে কোষ থাকে, নালী থাকে, গ্রন্থি, গ্রন্থি, এই যে নালী আছে, দেখো নালী আছে, নালী, তো এরকম আরোগুলো কতগুলো গ্রন্থি আর কি, গ্রন্থি, গ্রন্থি, দেন এই গ্রন্থিগুলোর কি নালী আছে, এখানে গ্রন্থি, গ্রন্থি, অ্যান্ড এখানে নালী আছে, গ্রন্থি, 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 এখানে নালী আছে, তো নালীযুক্ত গ্রন্থি, বুঝতে পারছো এগুলো নালীযুক্ত গ্রন্থি, তো গ্রন্থি, গ্রন্থি, নালী আছে। আচ্ছা, দেন এই সমস্ত নালীগুলো একটা মোটা নালীতে বা মেইন নালীতে সংযুক্ত হয়, এইটাকে আমরা বলি অগ্নাশয় নালী, এটাকে আমরা বলতেছি অগ্নাশয় নালী, মোটা একটা নালী আছে এখানে, এটাকে আমরা বলতেছি অগ্নাশয় নালী। হ্যাঁ, অগ্নাশয় নালীতে যুক্ত হয়েছে। দেখো এখন তোমাদের একটা ঝামেলা হয়, কোনটা উইসাং নালী, কোনটা উইসাং নালী, এটা নিয়ে ঝামেলা হয়। দেখো গ্রন্থিগুলা থেকে রস করিত হয়, গ্রন্থিগুলা এখানে থাকে রস, এখানে থেকে কি বিভিন্ন রস, এনজাইম থাকে, এখানে এনজাইম থাকে, গ্রন্থিগুলা থেকে এনজাইম বের হয়, এনজাইমগুলো বের হয়ে দেখো একটা নালী দিয়ে আসে, তার মানে তুমি বুঝতে পারতো এগুলো সোনাল গ্রন্থি, এনজাইম বের হয় এবং এগুলোর মধ্যে একটা নালী আছে, এই যে সাদাটা, এই যে এইটুকু, এটা হলো গ্রন্থি, গ্রন্থি থেকে একটা নালী দিয়া এটা মেইন আর একটা নালী, মোটা একটা নালীর মধ্যে সংযুক্ত হয়েছে। তো এই যে হলুদ বর্ণের যে নালীটা, এই যে হলুদ বর্ণের যে নালীটা এখানে আছে, এই নালীটা, এই নালীটা হলুদ বর্ণের নালীটা, এটাকে আমরা কি বলি বলতো, এই হলুদ বর্ণের নালীটাকে আমরা বলি অগ্নাশয় নালী, এটাকে আমরা বলতেছি অগ্নাশয় নালী। তাহলে উইসাং নালী কি? অনেকেই বলবা যে হ্যাঁ অগ্নাশয় নালীর অপর নাম উইসাং নালী, এটা ঠিক আছে, বাট ওই যে দেখো গ্রন্থি থেকে যে নালীগুলো বের হয়েছে, এখানে সাদা সাদা ছিল, ওই যে গ্রন্থি থেকে রস নেওয়া যে নালীগুলো বের হয়েছে, এইগুলো অ্যাকচুয়ালি উইসাং নালী, এগুলা কি উইসাং নালী, উইসাং নালী, উইসাং নালী। যদি স্পেসিফিকলি চিন্তা করো, তুমি মোটা দাগে বলতে পারো অগ্নাশয় নালীর অপর নাম উইসাং নালী, বাট তুমি যদি স্পেসিফিকলি বলতে চাও গ্রন্থিগুলা থেকে, এখানে যে গ্রন্থিগুলো আছে, গ্রন্থি, এই গ্রন্থিগুলা থেকে যে রস নিয়ে বের হয়, ওই নালীগুলাকে বলে উইসাং নালী। হ্যাঁ, বিজ্ঞানী উইসাং এর নাম অনুসারে ওই নালীর নামকরণ করা হয়েছে উইসাং নালী। সমস্ত উইসাং নালী মিলে যে মেইন একটা নালী তৈরি করে, সমস্ত উইসাং নালী মিলে যে একটা প্রধান নালী তৈরি করে, এইটার নাম কিন্তু অগ্নাশয় নালী, ঠিক আছে। তাহলে উইসাং নালীগুলো মিলে মিলে একটা মোটা নালী তৈরি করে, তার নামই কিন্তু কি প্যানক্রিয়াটিক ডাক্ট, এটাকে কি বলা যায় প্যানক্রিয়াটিক ডাক্ট, ঠিক আছে, বা অগ্নাশয় নালী নামে নামকরণ করা যায়। তাহলে অনেকগুলা উইসাং নালী 81 জন এই মুহূর্তে লাইভে আছে, অনেকগুলা উইসাং নালী একত্রিত হয়ে তৈরি করে কি অগ্নাশয় নালী, এটা স্পেসিফিক। আচ্ছা, এখন দেখো এই যে টোটাল অগ্নাশয়ের মধ্যে এইগুলা যেহেতু তোমার কি নালীযুক্ত জিনিসগুলোকে আমরা বলি সোনাল গ্রন্থি। তাহলে সাদা সাদা যে দেখতেছো, এই যেখানে যে সাদা সাদা জিনিসগুলো দেখতেছো, হ্যাঁ এই যেরকম যে আঁকলাম, এইটা নালীযুক্ত, এই যে একটা ক্যানেল আছে, একটা নালী আছে, যেটাকে আমরা বলতেছি উইসাং নালী। এটা কি বলতেছি উইসাং নালী। তো যেহেতু এটাকে উইসাং নালী বলতেছি, নালী আছে, তার মানে এটার ভিতরে যে রসগুলো আছে, এগুলাকে আমরা বলবো এনজাইম। কারণ সোনাল জিনিসগুলা সোনাল নালী, সোনাল গ্রন্থি, তাহলে এটা একটা কি সোনাল গ্রন্থি। এই গ্রন্থিটা কেমন সোনাল, কারণ কি আছে নালী আছে, যে নালী, এই যে উইসাং নালী আছে। তো সোনাল গ্রন্থি থেকে যা ক্ষরিত হয়, সোনাল মানে কি নালী আছে, সোনাল গ্রন্থি থেকে যা ক্ষরিত হয় তাকে আমরা বলি এনজাইম। সোনাল গ্রন্থি থেকে যা ক্ষরিত হয় তাকে আমরা বলি এনজাইম। আচ্ছা, তো এগুলার ভিতরে কি আছে? তো এগুলার ভিতরে আছে এনজাইম। তোমাকে যদি প্রশ্ন করে সোনাল গ্রন্থির ভিতরে কি থাকে, হরমোন নাকি এনজাইম, তুমি বলবে এনজাইম। আর এই অগ্নাশয়ের ভিতরে সোনাল গ্রন্থি আছে কত পার্সেন্ট জানো? বা এটাকে বহিঃখরা গ্রন্থি বলে অনেক সময়, এটাকে বলে বহিঃখরা গ্রন্থি, বহিঃখরা গ্রন্থি। তো বহিঃখরা পার্টটা আছে টোটালি 90%। এই কথাটা ইম্পর্টেন্ট। বহিঃখরা পার্ট কত পার্সেন্ট আছে? টোটালি 90%। এদের বহিঃখরার পার্ট কত পার্সেন্ট? বহিঃখরার পার্ট হয়েছে 90%। এটা একটু হাইলাইট করে লিখতেছি, এটা আসবে পরীক্ষায়।
তা আসার মতো প্রশ্ন। কত পার্সেন্ট? 90%। বহি করা পার্ট কত পার্সেন্ট? অগ্নাশয়ে বহি করা পার্ট 90%। আর অন্তঃক্ষরা পার্ট দেখো এই যে এগুলা ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এখানে অন্তঃক্ষরা পার্ট আছে। এটাই আমি একটু জুম করে দেখা যাচ্ছি একটু পরে। এখানে অন্তঃক্ষরা পার্ট আছে অল্প স্বল্প করে, এখানে অন্তঃক্ষরা পার্ট আছে অল্প অল্প করে। যে লালটা হচ্ছে অন্তঃক্ষরা পার্ট। তো অন্তঃক্ষরা পার্টার কোনো দেখো কি নাই, কোনো রকমের নালী নাই। অন্তঃক্ষরা পার্টের এখানে কতগুলো কোষ আছে কিন্তু এগুলোর কি নাই, নালী নাই। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, টোটালটা জুড়ে আছে বহি করা, যে সাদাগুলা সাদাগুলা, হ্যাঁ টোটালটা জুড়ে আছে সাদাগুলা, পুরাটা জুড়ে আছে এরকম সাদাটা আছে, পুরোটা জুড়ে এরকম কি আছে, সাদাটা আছে, অর্থাৎ বহি করা পার্টটা আছে। তো বহি করা পার্টটাই কিন্তু বেশি, কত পার্সেন্ট? 90%। আর মাত্র 10% আছে কি অন্তঃক্ষরা পার্ট। আচ্ছা লালগুলা কি অন্তঃক্ষরা পার্ট? আমি এখানে একটু লিখি, লালটা হলো তোমার অন্তঃক্ষরা পার্ট। একটু বুঝতে হবে, এইখান থেকে কিন্তু সিকিউ আসে। আমরা বেসিকটাকে ক্লিয়ার করি, তারপর আমরা সিকিউ যাচ্ছি। দেখো লাল কালার কি দেখা যায়? তো দেখো তো, কমেন্ট করো তো, লাল কালার কি দেখা যায় নাকি চেঞ্জ করতে হবে? অন্তঃক্ষরা, অন্তঃক্ষরা পার্ট, অন্তঃক্ষরা এইটাকে আমরা বলতেছি অনাল গ্রন্থি। অন্তঃক্ষরাকে কি বলে? অনাল। অনাল থেকে কি বের হয় বলো তো? অনাল থেকে বের হয় হরমোন। অনাল গ্রন্থি থেকে কি আসে? অনাল গ্রন্থি ক্ষরণ করে কি? হরমোন ক্ষরণ করে। অনাল গ্রন্থি কি ক্ষরণ করে? হরমোন ক্ষরণ করে। লাল কালার কি দেখা যায় নাকি চেঞ্জ করতে হবে? কোনটির নালী নাই? অন্ত নাকি বহি? 100% অন্ত। অন্তঃক্ষরার নালী নাই। এই যে লেখাই তো আছে অনাল। অনাল মানে কি? নালী নাই। অ মানে কি? নেগেটিভ। নালী নাই, নালী নাই। আর সনাল কি? এই যে সনাল, সনাল মানে কি? নালী আছে। সনাল মানে কি? নালী আছে। যার নালী আছে সেইখান থেকে বের হবে এনজাইম। আর যেখানে নালী নাই সেইখান থেকে বের হবে কি? হরমোন। যেখানে নালী নাই, যে অনাল, নালী নাই, এখান থেকে বের হবে হরমোন। মনে রাখবা। এটা আছে কত পার্সেন্ট? এটা আছে 10%। এটা তোমাকে মনে রাখতে হবে। এটা কত পার্সেন্ট? এটা হলো 10%। এটা কত পার্সেন্ট? 10%। এটা হলো 10%। আচ্ছা, অন্তঃক্ষরা পার্টটা কত পার্সেন্ট? এটা 10%। এখানে লিখে রাখলাম 10%। তাহলে কোনটা বেশি? অবশ্যই সনালটা বেশি। অনালটা কত? অনালটা হলো 10%। সনালটা কত? মানে বহি করা পার্টটা কত? 90%। অন্তঃক্ষরার পার্টটা কত? অন্তঃক্ষরার পার্টটা হচ্ছে মাত্র 10%। তো দেখো এই অন্তঃক্ষরা পার্টটার একটা নাম আছে। পুরাটা যদি একটা সমুদ্র হয়, অল্প একটু জায়গা, একটু পরপর অল্প একটু জায়গার মধ্যে মনে হইতেছে কি এটা একটা ভাসমান জিনিস, দ্বীপ। দ্বীপের মতো তো মনে হইতেছে, এই জিনিসটাকে মনে হইতেছে একটা দ্বীপ। তো পুরাটা যদি 90% হয়েছে একটা জিনিস আর 10% হয়েছে একটা জিনিস, তাহলে 10% কম কম। তাহলে পুরাটা যদি সমুদ্র হয়, এইগুলা মাঝখানে আছে, এটাকে একটা দ্বীপের মতো মনে হইতেছে। তো অন্তঃক্ষরা পার্টটাকে আমরা একটা সুন্দর নাম দেই। অন্তঃক্ষরা পার্টটাকে আমরা বলি কি বলি জানো? এটাকে আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটাকে বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো এটা কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে, কোন পার্টটাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে, অথবা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কি আসে, হরমোন নাকি এনজাইম? উত্তর হবে হরমোন। এটাকে আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই যে আইলেটস মানে কি? দ্বীপ। আর ল্যাঙ্গারহ্যান্স হলো বিজ্ঞানীর নাম, ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অথবা ল্যাঙ্গারহ্যান্সেন দ্বীপপুঞ্জ বলা হয়। আইলেটস মানে দ্বীপ, ঠিক আছে? আইসল্যান্ড মানে দ্বীপ। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে এটা কোনটাকে বলে? অন্তঃক্ষরা পার্টকে বলে। কত পার্সেন্ট আছে বলো? তোমাকে যদি প্রশ্ন করে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কত পার্সেন্ট আছে, উত্তর হবে 10%। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি দেয়? হরমোন দেয়। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি দেয়? হরমোন দেয়। আর এই যে সনাল গ্রন্থিরা বা বহি করা গ্রন্থিরা কি দেয়? যেখানে লেখা আছে এনজাইম দেয়। কত পার্সেন্ট? বহি করা পার্টটা 90%, অন্তঃক্ষরা পার্টটা কত পার্সেন্ট? 10%। এগুলো কিন্তু আসবে পরীক্ষায়। আর এটা কি দিতেছে? হরমোন দিতেছে। এখান থেকে 4টা হরমোন আসে। কয়টা হরমোন? 4টা হরমোন। এইটা হচ্ছে সিকিউ। এইটা হলো আমাদের সিকিউ। এটা সিকিউ আসছে বোর্ড পরীক্ষায় এবং তোমাদের পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? কোনটা? ওই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে 4টা কি আসে? হরমোন আসে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে 4টা হরমোন আসে। এটা কিন্তু সিকিউ আসবে, এটা সিকিউ এর টপিক। কোনটা? অন্তঃক্ষরা পার্ট থেকে ক্ষরিত হরমোন। অন্তঃক্ষরা পার্ট থেকে, অন্তঃক্ষরা অংশ থেকে ক্ষরিত হরমোন। ক্ষরিত হরমোনের নাম এবং কাজ। ক্ষরিত হরমোনের নাম
ও কাজ, এইটা পরীক্ষার মধ্যে আসবে। এটা সিকে বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন, বোর্ডে আসা প্রশ্ন এটা। তো এটা আমাদের করতে হবে, এটা আমাদের শিখতে হবে এখন। তার আগে আমি একটু দেখাই। দেখো অন্ত করা পার্টটা এরকম ছিল, এখানে কোনো রকমের নালী ছিল না। সোনালের মধ্যে কিন্তু এরকম নালী ছিল। দেখো এটা ছিল সোনাল, এটা গ্রন্থি, দেন এখান থেকে নালী ছিল, এই যে নালী, এটা মধ্যে কিছু নালী ছিল, এটা সোনাল। এটা কি গ্রন্থি? এটা হচ্ছে সোনাল। আর এটা কিন্তু অনাল গ্রন্থি। এটা কেমন? অনাল। তো অনালে কিন্তু কি নাই? কোনো নালী নাই। দেখো কোনো নালী নাই। তো এইটা কিভাবে বাহিত হয়? এটার কাছে আছে রক্তনালী, এটার কাছে কি আছে? রক্তনালী। হ্যাঁ, ব্লাড ভেসেল আছে। এটা কি? এটা হলো রক্তনালী। তার নিজস্ব নালী নাই, সে আরেক নালীতে চলে যায়, অর্থাৎ রক্তনালীতে। এটা থেকে যে হরমোনগুলো আসে, কি আসবে? হরমোন। এটা থেকে কি আসবে? হরমোন। আর সোনাল থেকে কি আসে? সোনাল থেকে আসে এনজাইম। তো এনজাইম পরিবহনের জন্য নালী আছে, কিন্তু হরমোন পরিবহনের জন্য নিজস্ব নালী নাই। সে কোথায় চলে যাবে? রক্তনালীতে। তাহলে এই অনালের জন্য নিজস্ব নালী নাই, অনালে নিজস্ব নালী নাই। সে আরেকজনের নালী দ্বারা বাহিত হয়। কোন নালী? রক্তনালী। নিজস্ব নালী নাই, অনালে নিজস্ব নালী নাই। কোন নালী দিয়ে সে বাহিত হবে? রক্তনালী। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো এখন যদি প্রশ্ন করা হয় হরমোন কিভাবে পরিবাহিত হয়, তুমি বলবা রক্তের মাধ্যমে। এটা কিন্তু ভালো একটা কোশ্চেন। হরমোন কিভাবে পরিবাহিত হয়? হরমোন পরিবাহিত হয় কিভাবে? হরমোন একটু পরে কুইজ দিব। পরিবাহিত হয় কিভাবে? এটার উত্তর হবে কি হবে? এটার উত্তর হবে রক্তের মাধ্যমে। ঠিক আছে, উত্তর হবে রক্তের মাধ্যমে। হরমোন পরিবাহিত হয় কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। এটা কিন্তু ভালো একটা কোশ্চেন, এমসিকিউ আসতে পারে, রক্তের মাধ্যমে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এই যে বোর্ড কোশ্চেনে, অন্তঃকরা পার্ট থেকে খরিত হরমোনের নাম। তো এখানে 4টা কোষ আছে, অন্তঃকরা পার্টে 4টা কোষ আছে। হ্যাঁ, এই অন্তঃকরা পার্টে 4টা কোষ আছে। ধরে নেই এটা একটা অন্তঃকরা জিনিস, এটা ধরো অন্তঃকরা একটা পার্ট। এখানে 4 ধরনের কোষ আছে, সরি 4টা না, 4 ধরনের। ধরো এটা একটা কোষ, এক ধরনের কোষ, এটার নাম দিলাম আলফা। ঠিক আছে, এটা ধরো আলফা কোষ দিলাম, আলফা। ঠিক আছে, এটার নাম দিলাম আলফা। আরেক ধরনের কোষ আছে, এখানে ধরো এটার নাম দিলাম বিটা, এটা বিটা সেল, আলফা বিটা। দেন আরেকটা কোষ আছে, এটাকে ধরো আমি নাম দিলাম গামা। এখানে গুলো অনেকগুলো কোষ আছে, বাট ধরন কয়টা? 4টা, আলফা বিটা গামা। ঠিক আছে, আরেকটা কোষ আছে ডেল্টা কোষ। ডেল্টা কিভাবে লেখে মনে নাই? আচ্ছা, ডেল্টা আলফা বিটা গামা ডেল্টা। 4 ধরনের কোষ আছে, 4 ধরনের কোষ, নট 4টা, অনেকগুলা কোষ আছে, বাট ধরন কয়টা? 4 ধরনের কোষ। অগ্নাশয়ের অন্তঃক্ষরা পার্ট, এটা কিন্তু অন্তঃক্ষরা পার্টে কয় ধরনের কোষ আছে? উত্তর হচ্ছে 4 ধরনের, 4টা না কিন্তু। এই যে আলফা কোষ অনেকগুলো আছে, এখানে আলফা কোষ অনেকগুলো আছে, হ্যাঁ, বিটা কোষ অনেকগুলো আছে, গামা কোষ অনেকগুলো আছে, বাট ধরন কয়টা? টোটালি তোমরা এরকম পড়ছো না, মানুষের দাঁত মোট 32টা, বা 4 ধরনের, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এরকম এখানে 4 ধরনের কোষ আছে, নট 4টা, 4 ধরনের কোষ আছে, আলফা বিটা গামা ডেল্টা। ঠিক আছে, অনেক সময় এটাকে বলে পিপি, গামাটাকে অনেক সময় পিপি সেল বলে। তো আমরা একটু সময় বাঁচানোর জন্য আমরা একটু সিঁড়ে চলে যাবো। দেখো এখানে সুন্দর কইরা অন্তঃক্ষরা পার্টের পড়াটা গুছাই দেওয়া আছে। এই যে অন্তঃক্ষরা পার্টের মধ্যে আমরা যথেষ্ট গুছাই দেওয়া লেখা আছে। এটা 10%, আর এটা কিন্তু একবার এমসিকিউ আসছিল, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে প্রায় 10 লক্ষ কোষের গুচ্ছ থাকে, এটা পরীক্ষা একবার আসছিল। আচ্ছা, 4 ধরনের কোষ পাওয়া যায়, একটু আগে যেটা বললাম, 4 ধরনের কোষ পাওয়া যায়। এইটা কিন্তু পরীক্ষা আসার মতো। কয় ধরনের? 4 ধরনের। অগ্নাশয়ের অন্তঃক্ষরা পার্টে কয় ধরনের কোষ আছে? উত্তর হলো 4 ধরনের কোষ, আলফা বিটা গামা ডেল্টা। আজকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করছিলাম অগ্নাশয়ের কোন কোষের সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে এই যে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি প্রশ্ন করে অগ্নাশয়ের মধ্যে কোন কোষটা সবচেয়ে বেশি থাকে, উত্তর হবে বিটা কোষ। তাহলে সবচেয়ে বেশি থাকে কোন কোষ? বিটা কোষ। এটা কিন্তু ভালো একটা এমসিকিউ। অগ্নাশয়ে হরমোন ক্ষরণকারী কোন কোষটা সবচেয়ে বেশি থাকে? ভালো একটা কোশ্চেন। অগ্নাশয়ে, এখন আরেকটা ট্রিকি কোশ্চেন বলবো 1 মিনিট পরেই। অগ্নাশয়ের হরমোন ক্ষরণকারী কোন কোষটি
কোন কোষটি বেশি পরিমাণে থাকে, কোন কোষটি বেশি পরিমাণে থাকে, বেশি পরিমাণে থাকে। তো তুমি পার্সেন্টেজ দেখে একটু আগে মোটামুটি বুঝতে পারছো, সেটা হলো বিটা সেল। এটা কি হবে? বিটা সেল। এটার উত্তর হবে বিটা সেল। আচ্ছা, এই যে এখানে লেখা আছে 65%, এটা 65% এভারেজে 65%। তো এটা সবচেয়ে বেশি থাকে। তোমাকে পার্সেন্টেজ না শিখতেলেও শেখা লাগবে না, বাট কোনটা সবচেয়ে বেশি এটা তোমার একটু জানা লাগবে। এটা হচ্ছে এটা। আর গামা সেলকে অনেক সময় আমরা পিপি সেল বলি, পিপি সেল। এখন কোনটা থেকে কি হরমোন খরিত হয় সেটা আমাদের জানা লাগবে। এইটা পরীক্ষার মধ্যে আসবে। তুমি এক কাজ করতে পারো, যদি তোমাকে প্রশ্ন কাটে, কিন্তু বোর্ড কোশ্চেন, এই যে এইটুকু কিন্তু একটা বোর্ড কোশ্চেন, এইটুকু একটা বোর্ড কোশ্চেন। তো তোমাকে এইভাবে ছক আকারে যদি লেখা দাও তাহলে সবচাইতে ভালো হয়, বেটার হয়। তো আলফা কোষ থেকে কোনটা আসে? গ্লুকাগন। বিটা কোষ থেকে কি আসে? ইনসুলিন। ডেল্টা কোষ থেকে আসে সোমাটোস্ট্যাটিন। পিপি কোষ থেকে আসে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। অর্থাৎ কোষের নাম অনুসারে হরমোনের নাম, ঠিক আছে? প্যানক্রিয়াটিক পলিপেপটাইডকে আমরা পিপি বলি, পিপি 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 সেল থেকে পিপি হরমোন আসে, পিপি সেল থেকে পিপি হরমোন আসে। অর্থাৎ কোষের নাম থেকে হরমোনের নাম, অথবা হরমোনের নাম থেকে এটা কোষের নাম দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখানে 4 ধরনের কোষ পাওয়া যায়, 4 ধরনের এনজাইম পাওয়া যায়, 4 ধরনের কোষ পাওয়া যায়, 4 ধরনের এনজাইম পাওয়া যায়। ট্রেডিশনাল একটা কোশ্চেন, ইনসুলিন কোন কোষ থেকে আসে? উত্তর হবে কি? বিটা কোষ। গ্লুকাগন কোন কোষ থেকে আসে? উত্তর হচ্ছে আলফা কোষ। তো এটা একটা ট্রেডিশনাল কোশ্চেন। তো এইটার জন্য কিন্তু একটা ট্রিক্স তোমাদের শিটেই লেখা আছে। দেখো, আমাদের শিটগুলো কিন্তু সব রাইটারের তথ্য একসাথে করা। তো এখানে একটা কথা লেখা আছে, আগে বই। অর্থাৎ আলফা কোষ, আতে আলফা কোষ, গতে গ্লুকাগন দেয়, বতে বিটা কোষ, ইতে কি? ইনসুলিন দেয়। বই থেকে মনে রাখবা, বিটা কোষ কি দেয়? ইনসুলিন দেয়। এখন তোমাদের একটা কোশ্চেন করব, এটা আমাদের পেইড বেসিস স্টুডেন্টরা পারবে, দেখি বাকিরা পায় কিনা। প্রশ্নটা হলো, হেপাটোসাইটে আচ্ছা, আর একটু বইরা নেই, তাহলে তো আবার ঝামেলা করবা। যেটা বলতেছিলাম, কাজটা কি হবে? এই যে ইনসুলিনের কাজ কি, এটা সবাই জানো। ডায়াবেটিক্স হলে কি করে? ইনসুলিন দেয়। ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কি করে? কমায়। আর গ্লুকাগনের কাজ কি? রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। তুমি মনে রাখবা, গ্লুতে গ্লুকাগন, গ্লুতে গ্লুকোজ, নামের সাথে নামের মিল থাকলে কি বলে? মিতা। তাহলে বন্ধুরা তো সবসময় কি করে? ভালোর জন্য কিছু করে। তাহলে গ্লুকোজ বাড়ায়, গ্লুকোজকে ভাড়ায় ফেলে কোথায়? রক্তে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। রক্তে গ্লুকোজ বাড়ায় কোথায়? রক্তে। কে? গ্লুকাগন। তাহলে গ্লুকোজের পরিমাণ বাড়ায় তার বন্ধু গ্লুকাগন রক্তে। আর ইনসুলিন কি করে? ডাউন করে। আমরা যে ডায়াবেটিক্স ইনসুলিন দেই, তাহলে সে রক্ত থেকে গ্লুকোজকে বের করে ফেলে। এখন যে প্রশ্নটা একটু জটিল, মনে রাখবা, হেপাটোসাইটে গ্লুকোজ বাড়ায় কোন হরমোন? এই দেখো বাড়াই লেখা আছে, বাড়াই। এটা অনেকে ভুল করবো আমি জানি। হেপাটোসাইটে গ্লুকোজ বাড়ায় কোন হরমোন? এটার উত্তর দাও। পেইড বেসিস স্টুডেন্টরা পারবা, বাকিরা উত্তর দাও, দেখি কি হয়। এটা কি গ্লুকাগন হবে? নাকি ইনসুলিন হবে? কোনটা হবে? বাড়াই বলছে, কোনটা হবে বলো তো? এটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন, কঠিন একটা কোশ্চেন। হ্যাঁ, কুইজ দিব এখন, কুইজ দিব অতি তাড়াতাড়ি কুইজ। এটা একটা কুইজ ধরতে পারো। আশরাফ জান্নাত ফাহিমা লিখছে সেই ট্রিক্স, আগে বই। হ্যাঁ, ওটার সেই ট্রিক্স। আচ্ছা, এটার উত্তর হবে কি? বাড়াই বলছে, তাহলে উত্তর হবে, দেখো আমরা বলছিলাম গ্লুকোজ গ্লুকাগনের বন্ধু, ওটা রক্তের জন্য প্রযোজ্য। বাড়াই, বাট কোথায়? রক্তে না, হেপাটোসাইট বলছে। তাহলে এটার উত্তর হবে ইনসুলিন। অনেকেই বুঝছো না বিষয়টা, অনেকেই এটা বুঝতে পারছো না। মিক্সড আনসার, গ্লুকাগন ইনসুলিন, মানে তোমরা একেবারে মিক্সড করে ফেলছো। রক্তে বাড়ায় ইনসুলিন, রক্তে বাড়ায় গ্লুকাগন। এখন বিষয়টাকে একটু আমরা বুঝার চেষ্টা করি। আমরা কিন্তু জানি গ্লুকোজ জমা থাকে 2 জায়গায়। গ্লুকোজ জমা হয় কোথায় জানো? পেশিতে, যকৃত কোষে, যেটাকে আমরা বলি হেপাটোসাইট।
যকৃতের কোষে মানে হেপাটোসাইটে, আর এটা কোথায়, পেশি কোষে। এই দুই জায়গায় গ্লুকোজ জমা থাকে। এখন এটা ধরো রক্তনালী, এটা ধরো রক্তনালী, 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 আর এটা ধরো হেপাটোসাইট। ধরে নিলাম এটাকে হেপাটোসাইট, সরবজাকির হেপাটোসাইট, এটা হলো হেপাটোসাইট, এটা হেপাটোসাইট। এখন যদি তুমি গ্লুকাগন দাও রক্তের মধ্যে বাড়বে, আর ইনসুলিন যদি তুমি দাও, খেয়াল করো, যদি আমি এখানে ইনসুলিন দিই, সাপোজ এখানে ইনসুলিন, ইনসুলিন দিতেছি, তাহলে ইনসুলিন দিলে রক্ত থেকে, এটা রক্তনালী, রক্তনালী, রক্তনালী থেকে গ্লুকোজটা কিন্তু বিতাড়িত হবে, বিতাড়িত হয়ে সে কোনো এক কোষে চলে গেছে। এটা পেশি কোষ হইতে পারে অথবা হেপাটোসাইট হইতে পারে। তাহলে দেখো তো, ইনসুলিন রক্তে কমায়, ইনসুলিন রক্তনালীতে গ্লুকোজ কমায়, কিন্তু হেপাটোসাইটে কিন্তু বাড়ায়। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, কথা বুঝছো? ইনসুলিন, এই ইনসুলিন রক্তে কমায়, দেখো গ্লুকোজটা এখানে ছিল, গ্লুকোজটা এখানে ছিল, এখন চলে গেছে কোথায়, ওইখানে হেপাটোসাইটের ভিতরে। তাহলে হেপাটোসাইটে গ্লুকোজ বেড়ে গেছে ইনসুলিনের কারণে। তো আমি একটু আগে যে কোশ্চেনটা করছিলাম, এটা ছিল হেপাটোসাইটে গ্লুকোজ বাড়ায় কি। তাহলে দেখো হেপাটোসাইটে গ্লুকোজটাকে পাঠাই দিছে, তার মানে কি হেপাটোসাইটে এখন গ্লুকোজ বেড়ে গেছে, পাঠাই দিছে। এইখান থেকে তুমি রক্তনালী থেকে গ্লুকোজটাকে পাঠাই দিছো, রক্তনালী থেকে গ্লুকোজটাকে পাঠাই দিছো, দ্যাটস মিন হেপাটোসাইটে এখন কিন্তু গ্লুকোজটা বেড়ে গেছে, রক্তনালীতে কমে গেছে। তাহলে রক্তনালীতে গ্লুকোজ কমায় কে, ইনসুলিন। হেপাটোসাইট বা পেশি কোষে এই গ্লুকোজটাকে বাড়ায় কে, উত্তর হবে ইনসুলিন। কথা বুঝছো? উল্টা, অর্থাৎ রক্তনালীর ক্ষেত্রে আর যদি বলে হেপাটোসাইট বা পেশি কোষে, এটা কিন্তু উল্টা সম্পর্ক হবে। যেরকম এই যে এখানে লিখছিলাম, ইনসুলিন রক্তে গ্লুকোজ বাড়ায়, রক্তে গ্লুকোজ বাড়ায়, কথা ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা কথা লিখে নাও তোমরা শীটের মধ্যে, এখানে আরেকটা কথা লিখে নিবা, সেটা হচ্ছে কোষে, যে কোনো কোষ হইতে পারে, পেশি কোষ হইতে পারে অথবা যকৃত কোষ হইতে পারে। পেশি কোষ অথবা যকৃত কোষে কি করে, এটা কি করে, কোষে কমায়, এটা কি করছে, রক্তে কমায়, কোষে বাড়ায়, কোষে কি বাড়ায়, এই দেখো কমায় বাড়ায়, ব্যস্তানুপাতিক, কমায় বাড়ায়। আর গ্লুকাগন রক্তে গ্লুকোজ বাড়ায় আর কোষে কমায়, কোষে কমায়। এটা কিভাবে, এটা তোমরা জানো, এয়া প্রক্রিয়ার কথা মনে আছে না, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস। ওই গ্লাইকোজেনোলাইসিস প্রসেসটা যদি একটু দেখাই, দেখো যদি আমরা গ্লাইকোজেনোলাইসিস দেখাই, আমরা জানি গ্লুকোজ, অনেকগুলো গ্লুকোজ মিলে তৈরি করে গ্লাইকোজেন। কি তৈরি করে, গ্লাইকোজেন। এই গ্লাইকোজেন কই জমা থাকে, যকৃত এবং পেশিতে। আমরা যখন, এটা তোর একটা যকৃত কোষ, এখানে গ্লাইকোজেন আছে, এখানে কি আছে, গ্লাইকোজেন, এখানে গ্লাইকোজেন স্টোরেজ আছে। তো রোজার সময় কি হয়, এই গ্লাইকোজেনগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে এগুলো তো রক্তনালীতে চলে আসলো, ধরলাম এই গ্লাইকোজেনগুলো এখানে চলে আসলো, রক্তনালীতে চলে আসলো, কারণ আমাকে রক্ত দ্বারা বাহিত হয়ে, ধর এটা আঙ্গুলের কোষ, আঙ্গুলের কোষে কিন্তু গ্লুকোজ নিয়ে যেতে হবে, এটিপি তৈরির জন্য, শ্বসনের বিক্রিয়া ঘটানোর জন্য কিন্তু গ্লুকোজ দরকার। তো গ্লাইকোজেন ভেঙে তৈরি হবে গ্লুকোজ, গ্লুকোজ তৈরি হবে। এই গ্লুকোজটা আমরা কোথায় পাঠাবো, রক্তনালীতে পাঠাবো, রক্তনালীতে পাঠাবো। তাহলে দেখো রক্তনালীতে বাড়তেছে গ্লুকোজ, গ্লুকোজ রক্তনালীতে বাড়তেছে, তার মানে গ্লুকাগন দেওয়া লাগবে, গ্লুকোজ রক্তনালীতে বাড়তেছে, তার মানে গ্লুকন দেওয়া লাগবে। রক্তনালীতে বাড়া এর মানে কিন্তু কি, এই যে এইখানে কমা, মানে এই কোষের মধ্যে কিন্তু কমা, ঠিক আছে, বিষয়টা ব্যস্তানুপাতিক। এইটা এখানে বলছি, একটু আগে যে দেখাইলাম, এইটা এখানে বলছি, রক্তে গ্লুকোজ বাড়ায় কিন্তু কোষে কমায়, আর রক্তে যখন গ্লুকোজ কমায় কোষে বাড়ায়, অর্থাৎ কোষ আর রক্ত কিন্তু ব্যস্তানুপাতিক। এই কথাটা কিন্তু পেছ লাগাবা না। হ্যাঁ, যদি প্রশ্ন করে ইনসুলিন কোথায় গ্লুকোজ কমায়, উত্তর হবে রক্তে কমায়, বাড়ায় কোথায়, গ্লুকোজ বাড়ায় কোথায়, কোষে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা বিষয়টা একটু কঠিন, বাট তুমি ধরতে পারলে বা বিষয়টা যদি বেসিক থাকে তাহলে ধরতে পারবা। আচ্ছা, তো আমরা দুইটা কোষের কাজ দেখে ফেলছি। 3 নাম্বার দেখো, 3 নাম্বারটার নাম কি, ডেল্টা কোষ থেকে আসে কি, সোমাটোস্টেডিন। তুমি মনে রাখবা সুডা, ঠিক আছে, এটা অনেকের মন থাকে না। সোমাটোস্টেডিন কই থেকে আসে, ডেল্টা। আচ্ছা, সুডা দা মনে রাখতে পারো, সুডা, সুডা মানে কি, যে কাপড় দেওয়ার সুডা আর কি। তাহলে আমরা মনে রাখতাম ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেডিন আছে। এই যে আগে বইটা তো মনে রাখতে পারছি, আলফা কোষ থেকে গ্লুকাগন আসে, বিটা কোষ থেকে বিটা কোষ থেকে ইনসুলিন আসে, আর সুডা অর্থাৎ সোমাটোস্ট্যাটিন কই থেকে আসে, ডেল্টা কোষ থেকে। এখন দেখো সোমাটোস্ট্যাটিন কি, সোমা মানে বডি, এটা তোমরা সবাই জানো, ক্রোমোজোমের মধ্যে পড়ছো না, ক্রোমোসোম, ক্রোমোসোম পড়ছো তো, ক্রোমোসোম, সোম মানে কি বডি,
সুম মানে কি? সুম মানে হলো বডি, বডি বা দেহ। স্টেটিন মানে স্থির রাখা, স্টেটিন মানে কি? স্থির রাখা, অর্থাৎ যে কোনো কিছু স্থির রাখে এটাকে বলে সোমাটোস্টেটিন। তো এই যে কোষের মধ্যে, হ্যাঁ, গ্লুকাগন, ইনসুলিন বা দেহের মধ্যে গ্লুকাগন, ইনসুলিন যাতে বাড়ে না কমে এটার জন্য সে কন্ট্রোল করে যে জিনিসটা, সেটাকে আমরা বলি সোমাটোস্টেটিন। অর্থাৎ সোমাটোস্টেটিন পূর্ববর্তী দুইটা কোষকে সে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের দেহটাকে ইনসুলিন যাতে অত্যাধিক মাত্রায় বাইরে না যেতে পারে, অত্যাধিক মাত্রায় কমে না যেতে পারে, গ্লুকাগন যাতে অত্যাধিক মাত্রায় বেড়ে যেতে না পারে, কমে যেতে না পারে অত্যাধিক মাত্রায়, সেটা নিয়ন্ত্রণ করে সোমাটোস্টেটিন। অর্থাৎ সোমাটোস্টেটিন পূর্ববর্তী দুইটা কোষকে নিয়ন্ত্রণ করে। এটাই বলছে আলফা কোষ, এই যে আলফা কোষ, বিটা কোষ, পূর্ববর্তী দুইটা কোষকে সে কি করে? কন্ট্রোল করে, এই যে নিয়ন্ত্রণ করে। এই যে স্ট্যাটিক মানে কি? নিয়ন্ত্রণে রাখা অথবা ফিক্সড রাখা, স্থির রাখা, এটাই মনে রাখবা। আর পিপি কোষ এটা ক্ষুধার সাথে জড়িত। এটা ক্ষুধা, আমরা এক সময় দেখবা যে খাওয়ার পর আমরা খাইতেছি না, খাবার খাওয়ার পর আমরা আর খাইতেছি না। কেন খাইতেছি না? কারণ আমাদের ক্ষুধা শেষ হয়ে যায়। তো এটা কিন্তু ক্ষুধা হ্রাস করে, মাঝে মাঝে ক্ষুধা লাগাতেও পারে ক্ষুধা, বাট এটা বেশিরভাগ এর ক্ষেত্রে এটা মনে রাখবা ক্ষুধা সে হ্রাস করে। তাহলে ক্ষুধা হ্রাস করে কে? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড অথবা পিপি। তোমাকে এরকম প্রশ্ন করতে পারে, ক্ষুধা হ্রাসকারী হরমোন কোন কোষ থেকে ক্ষরিত হয়? উত্তর হবে গামা কোষ। যদি পিপি কোষ থাকে তাহলে পিপি কোষ দেখাইতে হবে। তাহলে ক্ষুধা হ্রাসকারী হরমোন পিপি কোষ থেকে ক্ষরিত হয় অথবা গামা কোষ থেকে ক্ষরিত হয়। তোমাদের বইয়ে, অনেক বইয়ে গামা কথাটা লেখা নাই, বাট এটা পিপি সেলের অপর নাম হচ্ছে গামা সেল, ঠিক আছে? আর এটা অগ্নাশয় রসক্ষরণে মাঝে মাঝে বাধা দেয়, অগ্নাশয় রসক্ষরণে বাধা দেয়। এটা অ্যাকচুয়ালি অগ্নাশয় বলতে বলতে অগ্নাশয় যে এনজাইমগুলো আছে না, অগ্নাশয়ের মধ্যে যে এনজাইমগুলো আছে, একটু পরে আমরা দেখবো অগ্নাশয় কি কি এনজাইম আসে। এই অগ্নাশয়ের মধ্যে যে এনজাইমগুলো আছে, ওই অগ্নাশয়ের এনজাইমগুলা ক্ষরণ করতে সে দেয় না। ওকে, অগ্নাশয় রসক্ষরণে বাধা, ক্ষুধা হ্রাস করা। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ক্ষুধা তো হ্রাস করে বুঝলাম, তাহলে ক্ষুধাই লাগাইকে, ক্ষুধা লাগাইকে ডালিম স্যারের বই লেখা আছে, ক্ষুধা লাগাই যে হরমোন তার নাম কিন্তু গ্রিলিন, ক্ষুধা বাড়াই যে হরমোন তার নাম হয়েছে গ্রিলিন। তুমি মনে রাখবা, গ্রিল নান গ্রিল, ঠিক আছে? এটা নাম শুনলে আমাদের কি খিদা লেগে যায়। তো গ্রিলিন নামক হরমোন, দেখো শেষে আছে ইন, তার মানে এটা একটা প্রোটিন জাতীয় হরমোন। বেশিরভাগ হরমোন ওই প্রোটিন জাতীয়, সেক্স হরমোন ব্যতীত। সেক্স হরমোনগুলা লিপিড, আর যত নর্মাল হরমোন আছে সবগুলাই কিন্তু প্রোটিন। তাহলে গ্রিলিন একটা প্রোটিন জাতীয় হরমোন, ঠিক আছে? প্রোটিন ধর্মী হরমোন, প্রোটিন ধর্মী হরমোন। তুমি মনে রাখবা, সেক্স হরমোন ব্যতীত সবগুলা হরমোনই প্রোটিন ধর্মী, ঠিক আছে? টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলা ব্যতীত, সেক্স হরমোন ব্যতীত যত হরমোন আছে সবগুলা কি ধর্মী? প্রোটিন ধর্মী। তো গ্রিলিন কি করে? ক্ষুধা বাড়ায়। আচ্ছা, আর খাবারের পর ক্ষুধা কমে বা তৃপ্তি আসে কোনটার কারণে? এটা পিপি, এটা দেখে রাখো একটু। আচ্ছা, এখন আমাদের কিন্তু অন্তঃক্ষরা পার্ট শেষ, এটা কিন্তু তোমাদের সিকিউ আসবে, ঠিক আছে? অন্তঃক্ষরা পার্টে কিন্তু সিকিউ আসবে। অন্তঃক্ষরা পার্ট থেকে হরমোন আসে, এটা আমরা দেখলাম। এখন বহিঃকরা পার্ট থেকে কি আসে? বহিঃকরা পার্ট থেকে আসে কি? এনজাইম। বহিঃকরা পার্ট থেকে কি আসে? এনজাইম। এই যে বহিঃকরা মানে নালীযুক্ত গ্রন্থি মানে কি? বহিঃকরা। নালীযুক্ত গ্রন্থি মানে কি? বহিঃকরা। তো বহিঃকরা পার্ট থেকে কি আসে? বহিঃকরা পার্ট থেকে আসে এনজাইম। আমরা একটা কুইজ দিই, পরে আমরা এটা শুরু করি। আমরা এখন একটা কুইজ দেই, কুইজের জন্য থাকছে কতজন আছে? আচ্ছা, 50 টাকা। হ্যাঁ, এখন আমরা 50 টাকার জন্য একটা কুইজ ধরবো, দেখি কে পারে। 50 টাকা সেন্ড মানির জন্য আমরা একটা কুইজ ধরবো, দেখি আমাদের কে পারে। কুইজ, সবাই রেডি আশা করি? ওকে, যারা ধৈর্য সহকারে ক্লাসটি করতেছে এই পর্যন্ত 74 জন আমাদের লাইভে আছে, আলহামদুলিল্লাহ। তো যারা শেষ পর্যন্ত থাকবো অবশ্যই উপকৃত হবা, ঠিক আছে? এই সময়টা হয়তো নষ্ট হইতো, অন্য কোনোভাবে নষ্ট হইতো। তো আলহামদুলিল্লাহ, রিচ অনেক ভালো। বুঝলাম না এখানে 13টা কমেন্ট দেখাইতেছে কেন? আচ্ছা, তোমরা আশা করি সবাই রেডি। আমরা এখন কুইজ ধরবো। আচ্ছা, আমাদের এখানে কিন্তু সব পেইড বেস স্টুডেন্ট নাকি বহিরাগত আছো? দেখি কে কোন ডিস্ট্রিক্ট থেকে আছো একটু জানাও। দেখি কে কোন ডিস্ট্রিক্ট থেকে আছো, কোন ডিস্ট্রিক্ট থেকে আমাকে দেখতেছো সেটা একটু জানিয়ে দাও। অনন্ত লিখেছে ভাই উগান্ডা থেকে দেখছি।
ওকে, অনন্তকে উগান্ডা থেকে দেখছে সে। ক্ষুধা পেলে গ্রিল খাবো, হ্যাঁ ক্ষুধা পেলে গ্রিল খাবা। গ্রিলিন ক্ষুধা বাড়াই, আর ক্ষুধা কমাই কে? পিপি, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। জাকারিয়া হাসান লিখেছে ঢাকা থেকে। মুমতাসির বিল্লাল লিখেছে জামালপুর। আমার 150+ পেজ স্টুডেন্ট, 25 ব্যাচের, এটা কিন্তু 25 ব্যাচের আজকের ক্লাসটা ছিল। 150+ পেজ স্টুডেন্ট কিন্তু উপস্থিত মাত্র 75-76 জন। মনীষা দেবনাথ, এই মেয়েটা অনেক ভালো করবো, কারণ সবচেয়ে ডেডিকেশন আছে ওর, আলহামদুলিল্লাহ। তো যারা ভালো করে তাদের কিন্তু বোঝা যায়, কারণ ওরা ডেডিকেটেড থাকে। তো যারা এখানে আছে আমি আলহামদুলিল্লাহ মনে করি ওরা ডেডিকেটেড। আচ্ছা, পাবনা থেকে আছে মিষ্টি মেয়ে, বৃষ্টি জিনাত ময়মনসিংহ থেকে, নৌরিন ময়মনসিংহ থেকে, নৌরিন আমাদের সাথে আছে। টাউন হল থেকে আছে তানহা ইমরোজ, অসংখ্য ধন্যবাদ। আমরা কুইজে যাব, নীলা আছে আমাদের সাথে। ওকে, আমরা কুইজে যাব। সেটা হলো প্রশ্নটা হলো দেখি কার মনে আছে। আচ্ছা, অগ্নাশয় থেকে ধরবো নাকি অন্য কোনো টপিক থেকে ধরবো? হ্যাঁ, কোনটা উল্টা লাগে? কোনো কিছু উল্টা পাল্টা লাগে না। আচ্ছা, আমরা যকৃৎ থেকে প্রশ্ন করব। এই যে এখানে দেখতেছ একটা লিগামেন্ট, ডান এবং বাম খণ্ডের মাঝে যে লিগামেন্ট, তার নাম কি? যকৃতের ডান এবং বাম খণ্ডের মাঝের লিগামেন্টের নাম কি? এই যে এখানে সাদা যে একটা পার্ট দেখতেছো, এখানে যে সাদা একটা পার্ট আছে, এই সাদা পার্টটার নাম কি? এটা একটা লিগামেন্ট, ঠিক আছে, সংযুক্তকারী। যকৃতের ডান ও বাম খণ্ডের লিগামেন্টের নাম কি? বাম খণ্ড পৃথককারী লিগামেন্টের নাম কি? বাম খণ্ড পৃথককারী, মানে বাম খণ্ডটাকে পৃথক করছে, পৃথককারী লিগামেন্টের নাম কি? লিগামেন্টের নাম কি? আমি লিখতে অলরেডি তোমরা প্রশ্নের উত্তর দিতেছো, আমি জানি। যকৃতের ডান এবং বাম খণ্ডের মাঝখানে যে পৃথককারী পর্দাটা আছে, এটার নাম কি? ফ্যালসিফর্ম লিগামেন্ট, বেশিরভাগ কি উত্তর দিতেছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। আচ্ছা, ফেলকোফর্ম লিখছে একজন, ফেলসিফর্ম। ইসরাত জাহান নৌরিন লিখেছে ফেলসিফর্ম লিগামেন্ট। ফাহিমা ফেলসিফর্ম। ইরাম, আচ্ছা আইরাম না ইরাম। মামুন লিখেছে ফেলসিফর্ম, বানানটা ভুল। সালমান ফার্সি এলকাফর্ম কি? ফেলসিফর্ম। তামিম, শেখ তামিম, সে কিন্তু গ্রুপে রেগুলার, ঠিক আছে, শেখ তামিম, সে কিন্তু গ্রুপে রেগুলার। ওকে, এই মুহূর্তে 81 জন আমাদের লাইভে আছে, আলহামদুলিল্লাহ। ফেলসিফর্ম। ধ্রুব দেবনাথ লিখেছে ফেলসিফর্ম। মিতু আক্তার অনেক দেরি করে ফেলছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তো এটার উত্তর হবে ফেলসিফর্ম লিগামেন্ট। তো সর্বপ্রথম আনসারটা কে দিছে জানো? হ্যাঁ, বানান যদি ভুল ধরি তাহলে মোহাম্মদ ফয়সাল সর্বপ্রথম আনসার দিছে আমার ফোন অনুযায়ী। হ্যাঁ, আমার ফোন অনুযায়ী সর্বপ্রথম আনসার দিছে, সেটা হলো এমডি ফয়সাল। এটা এত কুইজ জিতে আল্লাহ। ফয়সাল কিন্তু 26 ব্যাচের স্টুডেন্ট, তাই না? এটা 25 ব্যাচের ক্লাস, 26-এ ক্লাস করতেছে। আচ্ছা, ফয়সাল সে কিন্তু সর্বপ্রথম আনসার দিছে ফেলসিফর্ম। আচ্ছা, তো আমরা এখন এই পার্টটাতে চলে যাবো। দেখো এখানে একটা ট্রিক্স আছে। কি ট্রিক্স? দেখো, এই যে অগ্নাশয়ের নাম কেন অগ্নাশয় তোমাদের কিন্তু বলছে। অগ্নাশয় মানে অগ্নিশয়, মানে যেখানে আগুন থাকে, আগুন দ্বারা কি হয়? রান্না বান্না হয়। তো খাবারকে রান্না বান্না করে, পরিপাক করে, হজম উপযোগী করে, শোষণ উপযোগী করে এই অগ্নাশয় থেকে খরিত রসগুলা। আর এইখানে দেখবা তোমাকে যদি প্রশ্ন করে পরিপাকের এনজাইম সবচেয়ে বেশি আছে কোথায়? উত্তর হবে অগ্নাশয়ে, কারণ এখানে অনেক এনজাইম থাকে। চূড়ান্ত পরিপাকের এনজাইম এখানে থাকে। তো শর্করা পরিপাকের জন্য তোমাকে যদি প্রশ্ন করে অগ্নাশয় থেকে কোন কোন খাবারের পরিপাক হয়? উত্তর হচ্ছে অল, শর্করা, হ্যাঁ, প্রোটিন এবং লিপিড, 3 জাতীয় খাবারের সবগুলাই তোমার অগ্নাশয় থেকে পরিপাক হয়। দেখো, শর্করার পরিপাক ঘটে, হ্যাঁ ঘটে। আমিষের পরিপাক কি ঘটে? হ্যাঁ ঘটে। চর্বির পরিপাক কি ঘটে? হ্যাঁ ঘটে। মুখে কিন্তু কেবল আমিষ,
আবার পাকস্থলীতে মুখে কিন্তু কেবল শর্করার পরিপাক হয়, কেবল শর্করার পরিপাক হয় মুখে। পাকস্থলীতে কেবলমাত্র আমিষের পরিপাক হয়, চর্বি অল্প অল্প হয়, কিন্তু এই অগ্নাশয় রসে 3 জাতীয় খাবারের পরিপাক হয়। তো প্রথমে তুমি মনে রাখবা আম, আতে হয়েছে অ্যামাইলেস, আতে কি অ্যামাইলেস, অ্যামাইলেস শেষে আছে এস, তার মানে এটা এনজাইম। তারপর আছে মতে হয়েছে মল্টেস, মল্টেস। তাহলে অগ্নাশয় থেকে তোমাকে যদি প্রশ্ন করে অগ্নাশয় থেকে শর্করা পরিপাক বা কার্বোহাইড্রেট পরিপাক করার জন্য কোন কোন এনজাইম আছে, উত্তর হবে 2টা, অ্যামাইলেস মল্টেস, অ্যামাইলেস মল্টেস। এখন কি টাইলিন আছে? যদি তোমাকে প্রশ্ন করে অগ্নাশয় থেকে খরিত কোনটা শর্করা পরিপাক করে না, ধর দিয়ে দিল টাইলিন, টাইলিন কিন্তু নাই, টাইলিন কিন্তু লালাতে আছে, মল্টেস কিন্তু উভয় জায়গাতে আছে। ওই যে মুখে আছে কি, মুখে বা লালাতে কি আছে, মুখে ছিল টম, টাইলিন এবং কি মল্টেস। দেখো মল্টেস, মল্টেস এইখানেও কিন্তু মল্টেস আছে। তো অ্যামাইলেস আর মল্টেস এটা কিন্তু মোটামুটি, যে টাইলিনকে আমরা স্যালাইভারি আলফা অ্যামাইলেস বলতে পারি, ওটা স্যালাইভারি অ্যামাইলেস, আর এখানে ডিরেক্টলি অ্যামাইলেস, বুঝছো? আচ্ছা, সিন্স আমিষেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, এটা কিন্তু তোমার সিকিউ লাগবে। এইটা হলো সিকিউ এর একটা ফর্মা, কথা বুঝছো? যেরকম কঙ্কাল আমাদের বডি তৈরি করে কি, কঙ্কাল অথবা একটা বিল্ডিং তৈরি করে, হ্যাঁ কি রড লাগে, রড, হ্যাঁ একটা খাম্বা তৈরি করতে রড লাগে, এরকম এই সিকিউটার উত্তর দেওয়ার জন্য প্রোটিনের পরিপাক, এই সিকিউটার উত্তর দেওয়ার জন্য আমরা কিন্তু আগামী ক্লাসে পরিপাক করব, কিভাবে পরিপাক হয়, বিক্রিয়াগুলো দেখবো আগামী ক্লাসে। তো আমিষের পরিপাকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মধ্যে বহুবার আসা, এটা বোর্ড পরীক্ষায়, আমিষের পরিপাকটা বোর্ড পরীক্ষায় বহুবার আসা, ঠিক আছে? এটা লাগবেই, এটা লাগবেই, এই পার্টটা লাগবেই ফর সিকিউ, এটা সিকিউ অলরেডি আসা। তো তুমি এটা মনে রাখবা, সিন 2-3 এইটুকু একেবারে পড়বা। অগ্নাশয় থেকে খরিত আমিষ পরিপাককারী এনজাইম মনে রাখার উপায় হলো সিন 2-3 আমি কার্বন কই, সিন 2-3 আমি কার্বন কই, আমি এবার মনে রাখতাম, এগুলো কিন্তু মনে রাখা একটু টাফ, বুঝছো? তো তুমি মনে রাখবা সিন 2-3 আমি কার্বন কই, সিন, হ্যাঁ এখানে কি হবে ট্রিপসিন, এখানে কিন্তু পেপসিন না, পেপসিন কিন্তু পাকস্থলীতে, প্যাস লাগাবা না, এটা কি ট্রিপসিন, পেপসিন কিন্তু না, নট পেপসিন। তোমাকে যদি প্রশ্ন করে পেপসিন কি অগ্নাশয়ে পাওয়া যায়, উত্তর হবে না, নট পেপসিন, এটা কিন্তু ট্রিপসিন। পেপসিন পাওয়া যায় পথে, পেপসিন পথে পাকস্থলী, পেপসিন কই থাকে, পেপসিন পাকস্থলীতে থাকে, পেপসিন পাকস্থলীতে, পেপসিন থাকে পাকস্থলীতে, এটা কিন্তু প্যাচ লাগানো যাবে না, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন ভাই, পাকস্থলীতে থাকে, বোর্ড পরীক্ষার কোশ্চেন এগুলা, পেপসিন কই থাকে, ট্রিপসিন কই থাকে, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষার কোশ্চেন। আরেক সিনতে মনে রাখবা কাইমোট্রিপসিন, একটা হলো ট্রিপসিন, দ্বিতীয় হলো কাইমোট্রিপসিন। 3 নাম্বারটা 2 ডাইপেপটাইডেস, পেপটাইডেস। দেন হলো 3 ফর ট্রাইপেপটাইডেস, আমি ফর এমিনো পেপটাইডেস, কার্বন ফর কার্বক্সি পেপটাইডেস, কতে কুলাজিনেস, ইতে ইলাস্টেস। তো একবার একটা পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছিল কি জানো, একবার প্রশ্ন আসছিল মাছ মাংসে পাওয়া যায় কোন প্রোটিন, তোমরা তো জানো দুধে পাওয়া যায় ক্যাসিন, এরকম মাছ মাংসে কোন প্রোটিন পাওয়া যায়, এটা আমি এখানে লিখি একটু, মাছ মাংসে কোন প্রোটিন পাওয়া যায়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মাংসে অথবা মাছে, মাছ মাংসে কোন প্রোটিন থাকে, প্রোটিনের নাম বলছে, এনজাইমের নাম না, কোন প্রোটিন থাকে, তো এটা মনে রাখবা, কোন প্রোটিন থাকে এটা তুমি এভাবে মনে রাখবা। ধরো আমি আমার এলাকায় দেখছি, আমাদের বিলের এদিকে একটা বিল আছে দলাইন বিল নামে পরিচিত, তো দলাইন বিলের মধ্যে অনেক সময় আমরা অনেকগুলো মাছ পাইতাম, ছোটবেলা দেখতাম অনেকগুলো মাছ পাইলে ওটাকে কি করতো, শুটকি দিত। শুটকি কই দিয়ে বলতো, কুলা অথবা চালনে না, কুলা অথবা চালনে কি করে, অথবা যে কোরবানির সময় কিন্তু অনেকে শুটকি করে, মাংসকে শুটকি করে, এলাকার মধ্যে কিন্তু এটা প্রচলন আছে, কুলা অথবা চালনে। আর মনে রাখতাম শুটকি, এই যে মাছ মাংসগুলো কই শুটকি করে, কুলা, হ্যাঁ, তো এটাকে মনে রাখতাম কোলাজেন প্রোটিন,
কোলাজেন, হ্যাঁ কোলাজেন থাকে। এই কোলাজেনকে ভাঙার জন্য যা লাগে তার নাম হচ্ছে কোলাজিনেস। শেষে এস থাকার মানে কি এনজাইম, কোনো শব্দের শেষে এস থাকার মানে কি এনজাইম, কোনো শব্দের শেষে এস থাকার মানে এনজাইম। তাহলে কোলাজেনকে কে ভাঙে, কোলাজিনেস এনজাইম। আর মাছ মাংসে কোন প্রোটিন থাকে, ওই যে মনে রাখবা যে মাছ মাংস শুট কি করে কোথায়, কুলাতে। মাছ মাংস শুট কি করে কোথায়, ওই যে কুলাতে রোদে শুকাইতে দেয়, কুলাতে চালুনে। ওই যে কুলা কুলা মাছ মাংস কই শুকায়, কুলাতে শুকায়, কুলাতে শুট কি করে। তো কোলাজেন, কোলাজেন এটা কোলাজেন কিন্তু প্রোটিনের নাম। এটা কিসের নাম, এই যে প্রোটিন, প্রোটিনের নাম কি কোলাজেন। আর এই প্রোটিনকে ভাঙতে যে এনজাইম লাগবে তার নাম কোলাজিনেস। শেষে কি এজ আছে, কোনো শব্দের শেষে এস থাকার মানে এনজাইম, বুঝছো। ইন থাকার মানে প্রোটিন, ওস থাকার মানে শর্করা। ওস যেরকম সুক্রোজ, ল্যাকটোজ, গ্যালাক্টোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, হ্যাঁ রাইবোলোস, সব কিছুর মধ্যে ওজ আছে। ওজ থাকার মানে শর্করা, ইন থাকার মানে প্রোটিন, এস থাকার মানে কি এনজাইম, এস থাকার মানে এনজাইম। ওকে, দেন আমাদের শর্করার পার্টটা শেষ। এদিকে সিন সিন 2 3 আমি কার্বন কই, প্রোটিনের পার্টটা শেষ। দেন আমাদের লিপিডের পার্টটা আছে, এটা মনে রাখবা লাভ দিয়ে কুল। তো কোনো এক ধরো তুমি কোনো এক সুইমিং পুলে গেছো, পানিটা কি ঠান্ডা, কুল কুল ঠান্ডা ঠান্ডা, তো তুমি মনে রাখবা লাভ দিয়ে কুল। পানিটা কেমন লাগছে, কুল। লাভ লাইপেস, লাতে লাইপেস, লাইপেস। এই যে লিপিডের মধ্যে মনে রাখবা লাভ কুল, ঠিক আছে, লিপিডে লাভ কুল। প্রোটিনে সিন সিন 2 3 আমি কার্বন কই, আর শর্করার মধ্যে মনে রাখবা আম। তাহলে আম, সিন সিন 2 3 আমি কার্বন কই, আর লাভ দিয়ে কুল, ঠিক আছে। ফসফোলাইপেস, ফতে কি ফসফোলাইপেস, আর কুল মানে কি কোলেস্টেরল এস্টারেস। তোমরা তো জানো কোলেস্টেরল কি চর্বি জাতীয়, তো কোলেস্টেরল এস্টারেস, কোলেস্টেরল এস্টারেস। কোলেস্টেরলকে ভাঙতে যে এনজাইম তার নাম হচ্ছে কোলেস্টেরল এস্টারেস। দেখো শেষে এজ আছে, শেষে কিন্তু এজ আছে, তাহলে এটা কোলেস্টেরল জাতীয় জিনিসকে ভাঙবে। তাহলে লাভ কুল, লাভ দিয়ে কুল। এই যে লতে লাভ, লতে লিপিড, লাভ দিয়ে কুল। তাহলে লাভ কুলকে কোথায় লাগবা, লিপিডে লাগবা। সিন সিন 2 3 আমি কার্বন কই, কোথায় লাগবা, প্রোটিনের এখানে লাগবা। আর শর্করার মধ্যে হবে কি আম। লাতে লাইপেস, ফতে ফসফোলাইপেস, আর কুল মানে কি কোলেস্টেরল এস্টারেস। তাহলে এগুলো লিপিড জাতীয়, লিপিড পরিপাককারী এনজাইম। এগুলো হলো কি লিপিড পরিপাককারী এনজাইম। তোমাকে বলবে নিচের কোনটা অগ্নাশয় থেকে খরিত লিপিড পরিপাককারী এনজাইম অথবা এনজাইম নয়, এগুলো মারাত্মক আসে। তুমি এমসিকিউ খুললেও লাগবে, আর সিকিউ এর কিন্তু কঙ্কাল এগুলা। হ্যাঁ, সিকিউর মধ্যে কিন্তু তোমাকে অবশ্যই যখন তুমি বলবা যে আমিষের পরিপাক প্রণালী ব্যাখ্যা করো, তোমাকে বলবে যে অমুক সকালে রুটি খাইছে, দুপুরে ভাত খাইছে মাংস দিয়া। এখন দুপুরের খাবারের পরিপাক প্রণালী, তাহলে কি খাইছে, ভাত খাইছে, ভাত কি কার্বোহাইড্রেট, মাংস খাইছে, মাংস কি আমিষ। তাহলে তোমাকে বলবে যে ভাতের এবং মাংসের পরিপাক ব্যাখ্যা করো, তখন তোমার কিন্তু এই এনজাইমগুলা নাম লেখা লাগবে, বিক্রিয়া দেখাইতে হবে। বিক্রিয়াগুলো খুবই ইজি, কথা বুঝছো। তুমি কোথায় কোন এনজাইম পাওয়া যায় এইটা যদি মাথার মধ্যে রাখতে পারো, বিক্রিয়া লেখা কোনো ব্যাপারই না। বিক্রিয়া জাস্ট এদিক সেদিক লিখে দিলে হয়ে যায়। বিক্রিয়া লেখা কোনো পেইনফুল না। পেইনফুল জিনিসটা হচ্ছে কোন এনজাইম কোথা থেকে খরিত হয়, এই পার্টটা মনে রাখা। তো তোমরা যেহেতু আগের ক্লাসগুলো আমি তোমাদেরকে অফলাইনে নিছি, হ্যাঁ আগের ক্লাসগুলো অফলাইন নিছি, শীতকালীন ছুটি থাকার কারণে 3টা ক্লাস অনলাইনে হচ্ছে। তো এই পার্টটা কিন্তু তোমাদেরকে আমি পড়াইছি। কোন পার্টটা, ওই যে সমস্ত এনজাইমের নাম একসাথে মনে রাখা। এই যে এইটা একেবারে টোটাল বইয়ে যত এনজাইমের নাম আছে সবগুলা কিন্তু এখানে আছে। দেখো সবগুলাই কিন্তু এখানে আছে, দেখো সবগুলাই এইখানে আছে। ফার্স্ট অফ অল লালা রসে, লালা রসে মানে কি মুখে, গ্যাস্ট্রিক রস মানে কি পাকস্থলিতে, পাকস্থলিতে। এটা কিন্তু অ্যাট এ গ্ল্যান্স এই শখটা মনে রাখার মানে কিন্তু এই অধ্যায়ের তোমার 30-40% পড়া শেষ। অগ্নাশয় রসে যেটা আজকে বললাম, এই যে আম, অগ্নাশয় একটু বললাম না, আম। সিন সিন 2 3 আমি কার্বন কই, লাভ দিয়ে কুল, এটা কিন্তু আজকের পড়া। পাকস্থলিতে শর্করার জন্য, এটা কিন্তু শর্করা ছিল, এদিকে ছিল শর্করা। হ্যাঁ, শর্করার জন্য কিন্তু কোনো রকমের এনজাইম নাই, শর্করার জন্য কোনো রকমের এনজাইম ছিল না, কোনো রকমের এনজাইম ছিল না। শর্করার জন্য এই যে শর্করা, শর্করার জন্য এখানে কোনো রকমের, পাকস্থলিতে শর্করার জন্য কোনো রকমের এনজাইম নাই, পাকস্থলিতে শর্করার জন্য কোনো রকমের এনজাইম নাই। আর এখানে প্রোটিন পরিপাককারী, প্রোটিন পথে ছিল পাজারো, তোমাকে গল্প আকারে পড়াইছিলাম যে আমি লাল কালারের পাজারো কিনবো। এই যে লিপিড, লিপিডের মধ্যে লিখবো লাল, এটা পাকস্থলীর পার্ট। পাকস্থলীকে কষ্ট দিতেছি, কেন কষ্ট দিতেছি, টাকা জোগাড় করতেছি, টাকা জোগাড় করে আমি কি করব, লাল কালারের পাজারো কিনবো। তো লিপিডকে লিখবা লালের জায়গায়, আর প্রোটিনের জায়গায় কি লিখবা, পাজারো। এটা কোথায়, পাকস্থলীতে, পাকস্থলীতে পাজারো, পাকস্থলীতে যে পথে পাকস্থলী, পথে পাকস্থলী, পথে পাজারো, পথে পাজারো,
কোথায়, এটা কিসের, লিপিডে লাগবা নাকি প্রোটিনে লাগবা? পতে প্রোটিন, পতে পাকস্থলী, পতে পাজারু, পতে প্রোটিন। আর লাল পাজারু, কি কালারের পাজারু? লাল পাজারু। লিপিডের জায়গায় কি লাগবা? লাল। আর লাল আর রসের মধ্যে তোমরা জানো শুধুমাত্র টম থাকে। আর আজকে একটু পড়লাম, এটা পড়বো আমরা আগামী ক্লাসে। আন্তিক রসেরটা আমরা আগামী ক্লাসে দেখব। আচ্ছা, তো আজকে অনেকদিন পর ক্লাস নিতেছি, তো অনেকদিন পর ক্লাস নিতেছি, অফলাইনে অনেকদিন ধরে ক্লাস হইতেছে না। আমরা ট্যুর দিয়ে আসলাম, রিল্যাক্স মোডে আছি। আচ্ছা, আমরা কত বাজে দেখো তো একটু। আমি 1 ঘন্টার বেশি ক্লাস নিলে ক্লান্ত হয়ে যাই, একটু রেস্ট নেওয়া লাগে। আচ্ছা, 1 ঘন্টা 2 মিনিট চলতেছে। উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমরা লাস্ট একটা কুইজ দিয়ে আজকের ক্লাসটা শেষ করে দেবো, ঠিক আছে? ক্লান্ত লাগতেছে। আচ্ছা, আমরা লাস্ট কুইজ দিতেছি। কুইজ 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 এটার জন্য থাকবে আমাদের 50 টাকা, 50 টাকা। সহজ একটা কুইজ দিই। কোশ্চেনটা হলো প্রশ্নটা দাঁড়াও ভাবি। আচ্ছা, রুগী নামক ভাস পাকস্থলী ছাড়া আর কোথায় আছে? রুগী নামক ভাস ফোল্ডিং বা ভাস বা অভিক্ষেপ পাকস্থলী ব্যতীত আর কোথায় পাওয়া যায়? বলো। না, হয় নাই। পাকস্থলী ব্যতীত হবে, এটা হবে। রোগী নামক ভাস পাকস্থলী ব্যতীত কোথায় থাকে? ঠিক আছে, রোগী নামক ভাস পাকস্থলী ব্যতীত কোথায় থাকে? রোগী নামক ভাস পাকস্থলী ব্যতীত কোথায় থাকে? আশা করি পারবা। 100টি জন এই মুহূর্তে আছে। আচ্ছা, কি হা দিতেছে? পাজারো গাড়িতে প্যান্ট পরা, ওটা কে? ওটা অনন্ত। অনন্ত পাজারো গাড়িতে ড্রাইভিং করতেছে। ডিম্বাশয়ে অনেকে লিখতেছে ডিম্বাশয়ে। লাল লাইপেস পাজারো গাড়িতে প্যান্ট পরা, ওটাই হচ্ছে। আমিও একদিন ট্যুর দিব ইনশাল্লাহ। ওকে প্রশ্ন করেন। শুক্রাশয় উত্তর হয় নাই, শুক্রাশয় না। এই যে সর্বপ্রথম আনসার পেয়ে গেছি, সে হলো লিমন। লিমনের আনসার একদম কারেক্ট, শুক্রথলি। ঠিক আছে, এটা হলো শুক্রথলি। উত্তর কি হবে? এটার উত্তর হবে, এটার আনসার কি? শুক্রথলি। এটার আনসার হলো শুক্রথলি। শুক্রথলি অর্থাৎ শুক্রাশয় না, শুক্রথলিতে আমরা ফোল্ডিং বা ইরেগুলার বাস পাই। ধরো যদি আমরা একটা শার্টকে দুমড়ে মুচড়ে ফেলি, যেরকম বাস হয়ে যাবে না, শুক্রথলিতে কিন্তু এরকম বাস থাকে। আচ্ছা, তো আজকের 64 জন এই মুহূর্তে আছে। আচ্ছা, 64 থেকে বলো তো ক্রোমোজোম সংখ্যা 64 কার? ক্রোমোজোম সংখ্যা 64 কার? এটার কুইজের বিজয়ী হয়েছে এই যে লিমন বিজয়ী। ঠিক আছে, লিমন বিজয়ী 50 টাকা পাবে। লাস্ট কুইজ এই মুহূর্তে 64 জন আছে। দেখো 64 জন আছে, তো 64 জন থেকে তোমরা একটু বইলা ফেলো 64 ক্রোমোজোম কার? এটা দিয়েই আমরা আজকে লাইভ শেষ করব। 64 ক্রোমোজোম কার পাওয়া যায়? 64 ক্রোমোজোম কার পাওয়া যায়, এটা তোমরা একটু বইলা ফেলো। দেন আমরা আমাদের পড়াটা আজকে শেষ করব। পড়াটাকে আজকে আমরা শেষ করব। 64 ক্রোমোজোম কার পাওয়া যায় একটু বইলা ফেলো। 64 ক্রোমোজোম কার পাওয়া যায় একটু বইলা ফেলো। বলতেছে বৃষ্টি জানাত লিখেছে গিনিপিগ। ত্রিপর্ণা ভদ্র লিখেছে গিনিপিগ। সালমান ফার্সি গিনিপিগ। মাহবুব আবিদ থাকা, আমি কিছু বলবো না। বাই IQ দেন। আজকে তো আমাদের কুইজ না, আজকে মূলত ক্লাস ছিল। ঠিক আছে, প্রত্যেক দিন আমরা কুইজ না, কুইজ হয় প্রত্যেক সোমবারে। ঠিক আছে, সোমবার রাত 9টায় কুইজ টাইম। গিনিপিগ
গিনিপিগ, হ্যাঁ তোমাদের আনসারটা সঠিক। তো গিনিপিগ এটা কিন্তু আমি গল্প আকারে তোমাদেরকে পড়াইছিলাম। আচ্ছা এটার আনসার দিচ্ছে কে জানো? এটার আনসার দিচ্ছে হলো এই যে কি মেয়ে জানি কি ভদ্র, ত্রিপর্ণা ভদ্র, ত্রিপর্ণা ভদ্র, ভদ্র, হ্যাঁ ভদ্র মেয়ে ভদ্র উত্তর দিয়েছে। ওকে, তো সে কিন্তু বিজয়ী। আচ্ছা এই ত্রিপর্ণা ভদ্র কোথা থেকে দেখছো? ত্রিপর্ণা ভদ্রর বাড়ি কোথায়, বাসা কোথায়? শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল থেকে তাই আসছো দেখে সব কি শ্রীমঙ্গল মনে হয়। আচ্ছা আজকের ক্লাসটা কেমন লেগেছে আমি জানতে চাই, তারপর তোমরা আজকে যাবা, ঠিক আছে? আজকের ক্লাসটা কেমন লাগলো? কিছুটা আমরা কি কিছুই শিখিনি? আজকে আমরা যে এই 1 ঘন্টার টাইম ওয়েস্ট করলাম, এই টাইমে কি আমরা কিছুই শিখিনি? হ্যাঁ একটু জানতে চাই। যদি বলো যে কিছুই শিখিনি তাহলে সেটাও মানবো। গিনিপিগের বাড়ি 64 জেলায়। ওকে যাই হোক, আজকের ক্লাসটা কেমন লাগলো? আমরা কি আজকের ক্লাস থেকে কিছুই শিখিনি? একটু লাভ দিয়ে দাও, সবাই একটু লাভ দিয়ে দাও। আশরাফ জান্নাত লিখেছে ভালো, তুজা ধাস লিখেছে ভালো, মুমতাসির বিল্লাহ অনেক ভালো, সুস্মিতা শেখ অসাধারণ লেগেছে ভাইয়া, তান্না লিখেছে নাইস এন্ড অ্যাট্রাকটিভ। ওকে, সাবিকুন্নাহার মারিয়াকে এখন দেখা যায় না কেন? অনেক ভালো ক্লাস। ওকে, লুকায় ক্লাস করো নাকি মারিয়া? 67 জন এই মুহূর্তে আমাদের লাইভে আছে, কথা সত্য, বেস্ট ক্লাস। এমডি রামিম হাসান, পুনম লিখেছে আনডাউটলি বেস্ট। ওকে, শেখ তামিম লিখেছে শোয়েব ভাইয়া ইজ দ্য বেস্ট। আচ্ছা একজন লিখেছে কাইফা হালুকা, এটা মানে কি কেমন আছো? ও কাইফা হালুকা কেমন আছো, এটা তাহলে কি বলা উচিত? আনা বিখাইর হয়েছে না? আনা বিখাইর। আচ্ছা মিন আনা ত্রিনা, এটা মানে কি জানো? তুমি কেমন আছো? মিন আনা ত্রিনা, ত্রাণী, আমি সঠিক উত্তর জানি না, এরকম কিছু একটা হবে। আচ্ছা যাই হোক, অসাধারণ ছিল ক্লাস। ঐশী লিখেছে অসংখ্য ধন্যবাদ। আমাদের কিন্তু চলন অঙ্গ চালনা শুরু করব, চলন ও অঙ্গ চালনা 3D ক্লাস তোমাদেরকে একটু দেখায় দেই। আচ্ছা এখন দেখায় মানে খুঁজে পাবো না, তো তোমাদেরকে একদম 3Dতে, বুঝছো, চলন অঙ্গ চালনা একদম ডিটেলসে একদম 3Dতে তোমাদেরকে শেষ করব। অ্যান্ড অনেক মুখস্থ দুর্বি পড়া থেকে তুমি বেঁচে যাবা। তো আমি দাওয়াত দিব তোমাদের ফ্রেন্ড সার্কেল সহ চলন অঙ্গ চালনা ক্লাসটা করার জন্য, ঠিক আছে? আমাদের কিন্তু পড়াশোনার জন্য হেল্প করার জন্য আমাদের অনন্ত ভাইয়ার আত্মা আছে, ঠিক আছে? দিস ইজ ডুপ্লিকেট অনন্ত ভাইয়া। তো এই অনন্ত ভাইয়া কিন্তু আমাদের পড়াশোনায় হেল্প করবে, চলন অঙ্গ চলনের মধ্যে হেল্প করবে। তাছাড়া আমরা যে বাস্তবিক কঙ্কাল আছে, বাস্তব কঙ্কাল কিন্তু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? বাস্তব কঙ্কাল কিন্তু তোমার জয়েন্ট হয় না, ঠিক আছে? ওগুলো কিন্তু অ্যাটাচ থাকে না, তো ওইগুলো কিন্তু কি আলাদা থাকে, ওইগুলো আমরা তোমাদেরকে দেখাবো একদম ধরে কোনটা কোন হাড্ডির নাম, কোনটা কোন নচ, কোনটা কোন অ্যাটাচমেন্ট, হ্যাঁ কোনটা সংযুক্তি কি, কোনটার মধ্যে কি ফসা পাওয়া যায়, কোনটার মধ্যে কি নচ পাওয়া যায়, কোনটা কোন গহব্বর, এগুলো আমরা তোমাদেরকে একদম কি দেখায় 3Dতে পড়াবো। তো আশা করি চলনের ক্লাসগুলোও সবাই করবা, চলনের ক্লাসটা খুব ইফেক্টিভ হবে, এটা নিয়ে আমি খাটতেছি অলরেডি। ওকে, কেউ মেনশন দিও, চলনের আমি রুটিন দিব তোমাদের, চলন পড়ার জন্য আমি রুটিন দিব। আজকে আমরা এখানে শেষ করি, দ্রুত শুরু করতে চাই ভাই। ওকে দ্রুত শুরু করে দেবো, শুক্রবারটা রেস্ট নিব একটু। আর তোমাদের একটা খুশির খবর দিয়ে দেবো কি? দিয়ে দেবো? আচ্ছা অনন্ত ভাইয়ার আগে না করতেছে, খুশির খবরটা দেওয়া গেল না। খুশির খবরটা দিলে আমি খুশি হইতাম, খুশির খবরটা দিতে পারলে আমি খুশি হতাম। আচ্ছা অনন্ত ভাইয়ারা না করতেছে, সামাদ ভাইয়ারা না করতেছে, খুশির খবরটা এখন দেওয়া যাচ্ছে না। তো ইনশাল্লাহ ভবিষ্যতে কখনো দিব, হ্যাঁ কোনো এক সময় দিব ইনশাল্লাহ। আজকে শেষ করি, হ্যাঁ আজকে আমরা শেষ করি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথে থাকো, কারণ পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি যাই করো নিজের নামের সাথে একটা ট্যাগ থাকার পর তুমি অনেক কিছু করতে পারবা। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকো, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য অসংখ্য দোয়া, ডেডিকেশন নিয়ে ক্লাস করার জন্য। আজকে আমরা শেষ করি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।